এই যে রাজীব নামের ছেলেটা ইংলিশ বুঝতেছে কি বুঝতেছে না এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই। কারণ 8 নাম্বার স্ট্রাকচার পর্যন্ত যদি তুমি ক্লাসটা করতে পারো, এরকম বেসিক ক্লিয়ার নলেজ তুমি মনে হয় না কোনো টিচারের কাছে এখন পর্যন্ত পাইছো। এটা কিন্তু শিওর। আমি যখন শিখেছি হ্যাঁ, তখন না আমি এই জায়গাগুলিতে খুব কনফিউজড হইতাম যে আসলে কখনো V1 বলতেছে কিন্তু V1 বলার পরে কোনো রূপ চেঞ্জ হচ্ছে না, আবার কখনো V1 বলতেছে মাঝে মাঝে S বাই S হয়, আবার মাঝে মাঝে হয় না, কারণ কেউই আমাকে ওইভাবে ক্লিয়ার করে নাই। আসসালামু আলাইকুম। কি নিয়ে আসলাম আজকে? দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম। তো তোমাদের সবাইকে ইনসাইট একাডেমিয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি রাজীব ভাইয়া তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস তোমরা পেতে যাচ্ছ। কিসের উপরে? দেখো লেখা আছে কিসের উপরে, সেই টপিকসটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। এই টপিকসটা হ্যাঁ, ক্লাস 6 না, 7 না, 8 না, 9 না, 10 না, 11, 12 অ্যাডমিশন যে কোনো শ্রেণীর তুমি যদি শুদ্ধভাবে গ্রামার শিখতে চাও, অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি এই টপিকসটা খুব ভালোভাবে প্রথমে জানো, তারপরে তুমি অন্য কোনো টপিকসকে জানার চেষ্টা করো, ঠিক আছে? তো এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি কনফিউজিং। সেই কনফিউজিং জায়গাটা যদি ক্লিয়ার করতে যাও, তাহলে দেরি না করে ঝটপট খাতা নিয়ে বসে পড়ো, এবং তোমার বন্ধুদেরকেও যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবা? শেয়ার করবা কিন্তু, ঠিক আছে? ভরপুর টেকনিক্স অ্যান্ড টিপস সহ ক্লাসটা করতে চাইলে মিস করো না, এখনই শুরু করে দাও ক্লাসটা করা, ঠিক আছে? তো আমি যদি বলি যে দেখো রাইট ফর্ম অফ ভার্বস এর প্রথম কথা যদি বলি, তাহলে রাইট মানে কি বলো তো দেখি? তোমরা সকলেই জানো রাইট মানে কি, বলো? সঠিক। তাহলে রাইট মানে কি? সঠিক। এখন রাইট যে সঠিক হইল, এখন বলো তো ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে রূপ। তাহলে আমরা যদি বলি ফর্ম মানে রূপ, এই অফ মানে কি বলো? রবা এর, বলো রবা এর, যাই বলি না কেন। এই ভার্ব মানে হচ্ছে ক্রিয়ার। এখন প্রেপোজিশন যুক্ত কোনো ফ্রেজকে যদি আমরা ইংলিশ থেকে বাংলায় করতে যাই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে উল্টা দিক থেকে ট্রান্সলেট করতে হয়। তাহলে কোন দিক থেকে বলো? উল্টা দিক থেকে ট্রান্সলেট করতে হয়। এখন উল্টা দিক থেকে যদি ট্রান্সলেট করতে হয় তাহলে কি হবে বলো? ক্রিয়ার। তাহলে ক্রিয়ার সঠিক রূপ, বলো কার? ক্রিয়ার সঠিক রূপ। এখন আমি যদি এখানে বলি ক্রিয়ার সঠিক রূপ, তাহলে এই ক্রিয়ার সঠিক রূপ জানার আগে প্রথমে কিন্তু তোমাকে জানতে হবে ক্রিয়া কি। প্রথমে কি জানতে হবে? ক্রিয়া কি। তারপর যে তুমি আফটার দ্যাট তুমি বলতে পারবা ক্রিয়ার সঠিক রূপ কোনটা, কিভাবে বের করতে হবে সেটা কি তুমি বের করতে পারবা। সেজন্য তোমাকে প্রথমে জানতে হবে ভার্বের সংজ্ঞাটা। তাহলে ভার্বের সংজ্ঞা তুমি অলরেডি জানো, আমি জানি তুমি অলরেডি জানো, তারপর তোমাকে আবার জানানোর জন্য বলতেছি। দেখো তো তুমি এইভাবে শিখছো কিনা। তুমি শিখছো ভার্ব মানে কাজ করা। এখন কাজ করা ছাড়াও যে অন্য কিছু হইতে পারে সেটা কি তুমি জানো কিনা? দেখো তো জানো কিনা। দেখো দে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা, বলো কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু হওয়া, তার মানে কোনো কিছু হইলেও সেটা কি হয়? ভার্ব হয়। তারপর কোনো কিছু থাকা, তার মানে কোনো কিছু থাকলেও কি হয়? ভার্ব হয়। কোথাও অবস্থান করা, তাহলে কোথাও যদি অবস্থান করে সেটাও কি হয়? ভার্ব হয়। আরে বাবা, আমি তো জানতাম যে ভার্ব মানে ক্রিয়া, কাজ করলে হয়। এখন দেখতেছি কোথাও অবস্থান করলেও সেটা ভার্ব হয়, আবার কোনো কিছু হইলেও সেটা কি হয়? ভার্ব হয়। তাহলে তুমি এভাবে শিখতে হবে কিন্তু, হ্যাঁ? দেখো এখন দেখো, তাহলে কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা, কোথাও অবস্থান করা বোঝায়, তাহলে তাকে কি বলা হয়? ভার্ব বা ক্রিয়া বলা হয়। এখন আমি যদি এক্সাম্পল বলি, দেখো হি গোজ টু মার্কেট। দেখো এখানে গোজ মানে কি? করা বোঝাচ্ছে, তার মানে সেই কি কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। এরপর দেখো হি হ্যাজ এ ল্যাপটপ, তার মানে কোনো কিছু আচ্ছা আছে বোঝাচ্ছে, তাহলে তার কি আছে? একটা ল্যাপটপ আছে। তারপর হি ইজ ইন কুমিল্লা, তাহলে সে কোথায় অবস্থান করে? কুমিল্লাতে অবস্থান করতেছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে? অবস্থান করা বোঝাচ্ছে। হি ইজ এ ডক্টর, তার মানে কি? সে একজন ডাক্তার, তাহলে সে কোনো কিছু কি বোঝাচ্ছে? হওয়া বোঝাচ্ছে। এখানে আমরা এইভাবে বলতে পারতাম হি বিকামস আ ডক্টর। বলো কি বলতে পারতাম? হি বিকামস আ ডক্টর। এখন এই রাইট ফর্ম অফ ভার্ব শিখতে যে আমি যেটা চিনি না সেটা হচ্ছে ভার্বের
কাইন্ড আছে, প্রকারভেদ আছে। সেটা হচ্ছে যে একটা প্রকারভেদ আছে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যারা আছো যে আসলে রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চাও কিন্তু এটা শিখতে চাও না, এটা কিন্তু হবেই না। হ্যাঁ, তুমি সামনে গেলে দেখবা যে আসলে এই রাইট ফর্ম অফ ভার্বকে ভালোভাবে জানার জন্য তোমার ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালো একটা দক্ষতা থাকতে হবে। সেইটার যদি আমি প্রথম ধাপটা বলি, প্রথম ধাপটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে দেখো যে প্রথম ধাপটা যদি শেয়ার করি তাহলে সেটা কিরকম হইতে পারে। দেখো, এই ফাইনাইট ভার্বের প্রথম যে কন্ডিশনটা তোমার জানা থাকা লাগবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে বলে? যাকে দেখে টেন্সকে চেনা যায়। বলো, যাকে দেখে টেন্স চেনা যায়। তার মানে এখান থেকে আমি কি শিখলাম? বলো, টেন্স চেনা যায়। এখন যাকে দেখে টেন্স চেনা যায় মানে কি? আচ্ছা, যাকে দেখে বলতে কি বুঝাচ্ছি? যে ভার্বকে দেখে, যে ভার্বকে দেখে টেন্সকে চেনা যাবে তাহলে তাকে বলা হবে কি? ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আমি যদি বলি যাকে দেখে টেন্স চেনা যায় না, তাহলে যাকে দেখে টেন্স চেনা যায় না তাহলে তাকে কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব বলা হয়। আমি বুঝতে পারতেছি তুমি বুঝো নাই এখনো, কারণ এক্সাম্পল ছাড়া তো তুমি বুঝবা কেমনে। তাহলে আমি তোমাকে এখন কি দেবো? এক্সাম্পল দেবো। সেটা কিরকম হতে পারে দেখো। এখন আমি যদি তোমাকে বলি, দেখো, আই ওয়ান্ট টু গো টু ঢাকা। এখন দেখো তো, বলতেছি আমি আসলে যেতে চাই। কোথায় যেতে চাই? ঢাকায় যেতে চাই। এখন তুমি লক্ষ্য করো তো, এই যে ওয়ান্ট একটা ভার্ব, গো একটা ভার্ব, তুমি এটা জানো কিনা বলো তো? তোমার তো আগে ক্রিয়া চিনতে হবে, তাহলে তুমি ক্রিয়া না চিনলে তো হবে না। তাহলে ক্রিয়া কোনগুলি? দেখো, ওয়ান্ট মানে কি? চাওয়া। গো মানে কি? যাওয়া। এগুলি কি কি বলা হয়? ক্রিয়া বলা হয়। তাহলে তুমি লক্ষ্য করবা, এখন তুমি লক্ষ্য করবা এইখানে যে ওয়ান শব্দটা আছে এবং এখানে যে গো শব্দটা আছে, দুইটাই কি ভাইয়া? দুইটাই হচ্ছে আমাদের ভার্ব বলা হয়। এখন কোনটাকে দেখে তুমি টেন্স চিনতেছো? দেখো, যখন তুমি বলতেছো আই ওয়ান্ট টু গো, তখন তুমি কিন্তু এটাকে দেখে টেন্স চিনতেছো, আর এইটাকে দেখে কিন্তু তুমি টেন্সকে কি চিনতেছো না। তাহলে এটাকে দেখে টেন্স চিনতেছো, এটাকে দেখে কি টেন্সকে চিনতেছো না। তাহলে আমি কি বলছিলাম? দেখো তো, যাকে দেখে টেন্সকে চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। তাহলে তুমি বলতে পারবা এই ওয়ান্ট শব্দটা এখানে ফাইনাইট ভার্ব, বিকজ অফ এই ওয়ান্টকে দেখে আমি বুঝতেছি এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন দেখো, এই গো শব্দটা দেখে কিন্তু আমি টেন্সকে চিনতেছি না। তার মানে এই গো শব্দটা হচ্ছে কি? একটা নন ফাইনাইট ভার্ব। কেন? দেখো তো, এই যে এখানে জোড়া আছে, টু এর পরে কি আছে? গো আছে। তার মানে এই গোটাকে আমি বলবো কি? বলো, নন ফাইনাইট ভার্ব। তাহলে এখান থেকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যাকে দেখে টেন্সকে চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর যাকে দেখে টেন্সকে চেনা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এখন তুমি আবার লক্ষ্য করবা যে এই যে নন ফাইনাইট ভার্ব আছে না, এর মধ্যে কিছু কাইন্ডস তোমাকে জানতে হবে। বলো, এর মধ্যে কিছু কাইন্ডস তোমাকে জানতে হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে, দেখো, এই নন ফাইনাইট ভার্বের একটা ক্রাইটেরিয়া বলা হয় জেরান্ট। বলো, কি বলা হয়? জেরান্ট। তারপরে একটাকে বলা হয় পার্টিসিপল। বলো, কি বলা হয়? পার্টিসিপল। আরেকটাকে বলা হয় ইনফিনিটিভ। বলো, কি বলা হয়? ইনফিনিটিভ। এখন এই যে কাইন্ডস গুলি আছে না, এটা সম্পর্কে একটা ন্যূনতম তোমার ধারণা থাকতে হবে। সেই ধারণাটা কি? আসলে ধারণাটা হচ্ছে এখানে এই জেরান্ট এবং পার্টিসিপল দুইটাই কাজ করবে ভার্বের সাথে আইএনজি হয়ে। তার মানে ভার্বের সাথে যখন আইএনজি হবে তখন তাকে বলা হবে জেরান্ট, কখনো তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দুইটারই ধরন হচ্ছে ভার্বের সাথে আইএনজি করা, আর ইনফিনিটিভের ধরন হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম করা। বলো, ইনফিনিটিভের ধরন কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম করা। তাহলে পরে এখান থেকে তোমাকে আমি যেই লেসনটা দিলাম সেটা হচ্ছে ফাইনাইট ভার্বকে দেখে কি চেনা যায়? টেন্সকে চেনা যায়। আর নন ফাইনাইট ভার্বকে দেখে কি চেনা যায় না? টেন্সকে চেনা যায় না। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং তোমাকে খেয়াল রাখতে হবে এই ফাইনাইট ভার্বের মধ্যে কোনো কিন্তু কাইন্ড নাই, আলাদাভাবে চেনার কোনো জায়গা নাই। জাস্ট টেন্সকে যদি আমরা চিনতে পারি তাহলে ফাইনাইট ভার্ব চিনে ফেলবো। আর নন ফাইনাইট ভার্বকে চেনার জন্য আমাকে কাইন্ড বুঝতে হবে। সেটা হচ্ছে কখনো হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, কখনো হবে ভার্বের সাথে আইএনজি। আসলে এই টপিকসটার মধ্যে আমার এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। কখন জিরান্ড হবে, কিসের ন্যায় কাজ করলে জিরান্ড হবে, পার্টিসিপল কখন হবে, কিসের ন্যায় কাজ করলে পার্টিসিপল হবে, সেগুলি জানার দরকার নেই। তার মানে এখান থেকে শুধু আমি জানবো ভার্বের সাথে আইএনজি হলে তাকে পার্টিসিপল বলা হয়। তার আবার একটা স্পেসিফিক নাম আছে, সেই নামটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বলে স্পেসিফিক নামটা কি?
প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে ভার্বের সাথে যদি আইএনজি হয়ে পার্টিসিপলের কাজ করে তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এইটুকু জাস্ট আমি মনে রাখার চেষ্টা করব, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লেসন নিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে এই রাইট ফর্ম অফ ভার্বের যে স্ট্রাকচার শিখবো, রাইট ফর্ম অফ ভার্বের যে স্ট্রাকচারগুলি শিখবো সেটাকে আমরা টোটাল 6 ভাগে ভাগ করে নিব। বলো কয় ভাগে ভাগ করে নিব? 6 ভাগে ভাগ করে নিব। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বসের যে স্ট্রাকচার শিখবো সেটাকে আমরা 6 ভাগে ভাগ করে নিব। কিরকম ভাগ করে নিব? প্রথমে যেটা করব সেটার সাথে আমরা সবাই পরিচিত, V1 V2 V3। এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো অবজেকশন থাকার কথা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি বলো, V1 V2 V3 তিনটা। আমি বলবো যে কেউ যদি আসলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা করতে অপারগতা প্রকাশ করো বা এরকম হয়ে থাকে যে আসলে হয় না যে আমরা আসলে ইউটিউবে এরকম রেকর্ড ক্লাস করতে এরকম আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট তুমি 8 নাম্বার স্ট্রাকচার পর্যন্ত ক্লাসটা করবা। অ্যাটলিস্ট 8 নাম্বার স্ট্রাকচার পর্যন্ত। কেন বলবো জানো? কারণ 8 নাম্বার স্ট্রাকচার পর্যন্ত যদি তুমি ক্লাসটা করতে পারো একটু কষ্ট করে, আমি আশা করি তুমি এই রকম নলেজ দিয়ে অনেক কিছু করতে পারবা। এবং আরেকটা কথা বলতেছি সেটা হচ্ছে এইরকম নলেজ তুমি মনে হয় না, এরকম বেসিক ক্লিয়ার নলেজ তুমি মনে হয় না কোনো টিচারের কাছে এখন পর্যন্ত পাইছো, এটা কিন্তু শিওর। ওকে, আচ্ছা চলো দেখা যাক। তাহলে এখানে আমরা যেটা বলতেছি দেখো, V1 V2 আর একটা কি V3। আচ্ছা, এই তিনটার সাথে আমরা সবাই পরিচিত। একটা বলা হয় প্রেজেন্ট ফর্ম, একটাকে বলা হয় পাস্ট ফর্ম, আর একটাকে বলা হয় কি আমাদের পার্টিসিপল ফর্ম। ওকে, আচ্ছা পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। আচ্ছা, এরপর আসো আমি যেটাকে বলবো সেটা হচ্ছে VV, তার মানে ভার্বের বেস ফর্ম। আমি একটু আগে বলছি একটাকে বলা হয় ভার্বের সাথে আইএনজি ফর্ম, আরেকটাকে বলা হয় কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই দুইটাকে বলা হয়। এখন আমি একটা জায়গায় ডিবেট করি অলওয়েজ, শিক্ষার্থীদের মধ্যে একটা জায়গায় ক্লিয়ার করার চেষ্টা করি। কেন করি জানো? বিকজ অফ আমি যখন শিখেছি, হ্যাঁ, তখন না আমি এই জায়গাগুলিতে খুব কনফিউজড হইতাম যে আসলে কখনো V1 বলতেছে কিন্তু V1 বলার পরে কোনো রূপ চেঞ্জ হচ্ছে না, আবার কখনো V1 বলতেছে মাঝে মাঝে এস বাই ইয়েস হয়, আবার মাঝে মাঝে হয় না। আরে কি ব্যাপার, এরকম কেন হয়? আসলে ব্যাপারটা হচ্ছে তখন এই জিনিসটা আমার কাছে কোনোভাবে ক্লিয়ার হইতো না, কারণ কেউই আমাকে ওইভাবে ক্লিয়ার করে নাই। তারা তো কেন ক্লিয়ার করবে, কেমনে ক্লিয়ার করবে? বিষয় হচ্ছে তারা তো বই দেখে একটা শীট বানিয়ে স্ট্রাকচার দিয়ে আমাদেরকে পড়িয়ে দিত, তাদের তো এত চিন্তা করার দরকারই পড়ে নাই। হ্যাঁ, এই যে রাজীব নামের ছেলেটা ইংলিশ বুঝতেছে কি বুঝতেছে না এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই। ঠিক আছে, আমি কিন্তু এই জায়গাটা তোমাকে আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। সেটা কি দেখো, তোমার সাথে যদি এখন আমি কথা বলি, দেখো একটা স্ট্রাকচার আমরা পড়িয়ে থাকবো এবং খুব পপুলার একটা স্ট্রাকচার দিয়ে আমি কথা বলতেছি, সেটা হচ্ছে মডালের পরে হয় ভার্বের বেস ফর্ম। এটা নিয়ে আমার মনে হয় না কেউ দ্বিধাদ্বন্দ্ব করবে। কিন্তু বইয়ে দেওয়া আছে কি জানো? বইয়ে দেওয়া আছে মডাল অক্সিলারি ভার্বের পরে হয় V1। বলো বইয়ে কি দেওয়া আছে? V1 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বইয়ে দেওয়া আছে V1, আমি বলতেছি VV। বলো আমি বলতেছি VV। এখন দুইটা তো সেমই হওয়ার কথা, টিচারও তো এটাই বলে। আচ্ছা, V1 আলাদাভাবে পড়ানোর কি আছে আর VV আলাদাভাবে পড়ানোর কি আছে? কিন্তু আমি বলি V1 এবং VV তোমার অবশ্যই আলাদাভাবে জানা লাগবে। কেন কেন সেই আনসারটা খোঁজার চেষ্টা করি, চলো দেখা যাক। ঠিক আছে, এখন আমি সবসময় বলি দেখো, তুমি কি করবা, এই যে VV, তারপর হচ্ছে V1, তারপর হচ্ছে কি V2, তারপর হচ্ছে কি V3, আরেকটাকে আমি বলি B4। B4 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি কে আমরা B4 করে করে শিখিয়ে থাকি। আমি আমার ক্লাসে সবসময় এভাবেই শিখিয়ে থাকি সাধারণত। হ্যাঁ, তাহলে এখন তুমি লক্ষ্য করো তো, যদি আমি বলি VV, বলো কি বলি? VV বলি, তাহলে VV বলা মানে কি দেখো। এখন যদি আমি বলি গো, বলো কি বলি? গো। আচ্ছা, গো শব্দটা আমরা সবাই জানি, পরিচিত আছি। আচ্ছা, গো, গো এর পরে বলো তো এখানে আমরা বলবো কি? গো। দেখো গো, অথবা বলবো গোস। বলো কি বলবো? গোস। কারণ কখনো কখনো গো হয়, কখনো কখনো কি হয়? গোজ হয়। বলো কি হয়? গোজ হয়। এখন দেখো আমি যে বললাম কখনো কখনো গো হয় আর কখনো কখনো গোজ হয়, এই জায়গাটা তোমরা ক্লিয়ার আছো কিনা?
থাকারই কথা। কেন বলো তো? বিকজ অফ তোমরা কিন্তু জানো যে কখন গো হয় আর কখন গোজ হয়। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন হবে কি গোজ। কারণ আমরা জেনে থাকি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে যুক্ত হবে এস, ইএস, আই, ই, এস। এটা হচ্ছে আমাদের ফর্ম দেখে দেখে শিখতে হয়, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে কখনো গো হবে কখনো গোজ হবে। এখন আমি যদি বলি ভাইয়া V2 আমি কি বলতে পারি বলো? ওয়েন্ট। বলো কি বলতে পারি? ওয়েন্ট। আর আমি যদি বলি ভাইয়া V3 তাহলে V3 তে আমি কি বলতে পারি? গন। আর এখানে আমরা বলবো গোয়িং। বলো কি বলবো? গোয়িং। এখন ভাইয়া এখানে তুমি লক্ষ্য করো আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে হি। এখন যদি বলি গোজ টু স্কুল, বলো হি গোজ টু স্কুল। আমি যদি বলি হি গোজ টু স্কুল, ওকে, আচ্ছা, গোজ টু স্কুল। এখন এটা বললাম, হ্যাঁ, আচ্ছা। এখন যদি বলি আই তাহলে কি বলবো বলো তো? আই গো টু স্কুল। কেন বলবো সেটাও আমরা জানি, কারণ হচ্ছে আই থার্ড পারসন সিঙ্গুলার ফর্মের মধ্যে পড়ে না। তাহলে আমি কি বলতেছি দেখো, কথাগুলি ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবা। দেখো এখানে আমি আই যে শব্দটা বললাম, আই হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে থার্ড পারসন না। তাহলে থার্ড পারসন যারা জানো না তাদের জন্য বলতেছি, থার্ড পারসন কারা কারা? আমি, তুমি, যারা এই জগতে আছে যারা সবাই কি থার্ড পারসন। আচ্ছা, তার মধ্যে আবার সিঙ্গুলার আছে। সিঙ্গুলার মানে কি? একজন, তাদেরকে বলা হয় সিঙ্গুলার। এই সিঙ্গুলার যারা আছে তাদেরকে আমরা পেলে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত বা আইএস যুক্ত হবে। সেই কথাটাই এখানে বলার চেষ্টা করছিলাম। দেখো হি হয়েছে, হি এর পরে এখানে কি হয়েছে? গোস। আই হয়েছে, এখানে কি হয়েছে? গো। খেয়াল করছো বিষয়টা? আচ্ছা, এখন আমি যে এই তথ্যে ছিলাম মডাল থাকলে V1 হয় না, আমি বলতেছি V1 হয় না, আমি পড়াবো কি ভাইয়া? ভিভি। বলো কি পড়াবো? ভিভি। এখন যদি তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে দেখো, এখন হি বলছি হি ক্যান, এই যে দেখো এখানে বলতেছি গো টু স্কুল। দেখো খেয়াল করো, হি ক্যান গো টু স্কুল, ওকে। এখন আমি যদি বলি আই ক্যান, এখানে বললাম গো টু স্কুল, ওকে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, এখন তুমি কি বলবা যে ক্যান? এখন আমার তো বইয়ের দেওয়া ছিল মডালের পরে V1। আচ্ছা, তুমি কি এভাবে বলবা যে হি ক্যান গোস, এভাবে বলবা? বলার সুযোগ আছে? নাই। তাহলে ব্যাপারটা কি হবে? ক্যানের পরে অলওয়েজ কি হয়? গো হয়। ক্যানের পরে অলওয়েজ কি হয়? গো হয়। এখন কাকে দেখে আমরা বুঝতেছি? ক্যান শব্দটাকে দেখে বুঝতেছি, কারণ ক্যান হচ্ছে কি একটা মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল অক্সিলারি ভার্ব হওয়ার কারণে আমি বলতেছি যে মডালের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। কেন দেখো এখানে কিন্তু তুমি সাবজেক্ট যাই হোক না কেন তুমি অলওয়েজ দিতেছো কাকে? গো কে। বলো অলওয়েজ দিতেছো কাকে? গো কে। তাহলে গো শব্দ কিন্তু অলওয়েজ বসতেছে। এখানে ক্যান বসাচ্ছ নাকি কুড বসাচ্ছ, শ্যাল বসাচ্ছ নাকি শুড বসাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করে আমরা দিতেছি কাকে? গো কে। এখানে সাবজেক্ট হিসেবে দে আছে না আই আছে, উই আছে না ইউ আছে, সেটা কিন্তু আসলে পার্থক্য তৈরি করতেছে না। তাহলে পরে তোমাকে যদি এখন শেখানো হয় মডালের পরে V1 হবে, তাহলে তুমি কনফিউজড হবা কিনা বলো? হবা। আবার দেখো আরেকটা জায়গা তুমি ক্লিয়ার করার চেষ্টা করবা, সেটা হচ্ছে এইরকম, কেউ যদি বলে যে V1 আর VB সেম, তুমি ডিবেট করবা কেন? চলো দেখো। এখন বলো তো, আমরা যদি বলি ভি ভার্বের V1 কি বলো তো দেখি? এম ইজ আর। বলো এম ইজ আর। বলো এম ইজ আর। এটা নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। এখানে কি আছে বলো? ওয়াজ ওয়ার। বলো কি আছে? ওয়াজ ওয়ার। আচ্ছা, যদি বলা হয় V3 কি, তাহলে তুমি অনায়াসে বলবা কি? বলো বিন। আচ্ছা, যদি বলো B4 কি, B4 বলবা বিং। আচ্ছা, যদি বলা হয় ভার্বের বেস ফর্ম কি, তাহলে কি তুমি কি বলবা যে ভার্বের বেস ফর্ম এম ইজ আর? তখন তো বলবা না। কেন বলবা না? কারণ তুমি জানো যে এইখানে ভার্বের বেস ফর্ম কি? শুধুমাত্র বি। বলো শুধুমাত্র বি। এখন তুমি লক্ষ্য করবা যে ক্যান এর পরে বসে কি? বি। কখনোই কিন্তু ক্যান ইজ, ক্যান আর, ক্যান ওয়াজ হয় না। তাহলে কেন শিখবা যে মডালের পরে V1 হয়? তাহলে দেখো তো মডালের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। আবার দেখো আরেকটা মজার বিষয়, দেখো টু হ্যাভ ভার্ব। আমরা জানি টু হ্যাভ ভার্বের V1 কি বলো তো দেখি? হ্যাভ আর হ্যাজ। বলো হ্যাভ আর হ্যাজ।
হ্যাভ হ্যাজ। আচ্ছা এখানে কি হয় বলো? হ্যাড। এখানেও কি হয়? হ্যাড। আচ্ছা এখানে কি হয়? হ্যাভিং। বলো এখানে কি হয়? হ্যাভিং। আচ্ছা তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা? হ্যাভ না হ্যাজ? তোমরা জানো সেটাও কি বলো? হ্যাভ। বলো সেটাও কি? হ্যাভ। এখন দেখো আমি যদি বলি কুড, কুডের পরে বলো কি হবে? হ্যাভ। তুমি কি কখনো বলবা যে কুডের পরে হ্যাজ হয়? বলবা না। কেন বললা না? তখন তোমার স্ট্রাকচার গেল কোথায়? হ্যাঁ, শুধুমাত্র এই বই দেখে স্ট্রাকচার শিখলে ইংলিশ শেখা যায় না, ঠিক আছে? ইংলিশ শিখতে গেলে এইভাবে চিন্তা করে 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 বসাইতে হয় যে কার সাথে কি হয়, কিভাবে আসতেছে, সেগুলিকেও আমাকে বিস্তারিতভাবে জানা থাকা লাগবে, ঠিক আছে? এখন তোমাকে আমি যদি বলি দেখো যে ভার্বের বেস ফর্ম তুমি আলাদাভাবে শিখবা, এখন তুমি আমার সাথে একমত হবা কিনা বলো? অবশ্যই হইতে হবে, না হওয়ার কোনো সুযোগ নাই। দেখো তাহলে এখানে আমরা বললাম ভার্বের বেস ফর্মগুলি এগুলি, তাহলে V1 গুলি হচ্ছে এগুলি, V2 এগুলি, আর V3 এগুলি, ভার্বের সাথে আইএনজি আলাদা। এখন টিচাররা যেটা করে থাকে যে আসলে যে ভার্বের বেস ফর্ম আর V1 মোস্ট অফ দ্য কেসেসে আমাদের সেম হয়ে থাকে, দ্যাটস ওয়াই আমরা আলাদাভাবে শেখাই না। এইটা কোনো তথ্য হইতে পারে না, এইটা কোনো কথাই হইতে পারে না। এবং এমন অনেক শিক্ষক আছে যারা আমার সাথে ডিবেট করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই একটা ক্ষুদ্র মানুষ, এটা ডিবেট করার কিছু না। আমি তো শিক্ষার্থীদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য আমি এইভাবে চিন্তা করে পড়াচ্ছি। এটা তো আমি বলতেছি না যে অক্সফোর্ড কেন করছে, এই কেন করছে, ওই কেন করছে, এই ডিবেটে আমি যাচ্ছি না, ঠিক আছে? আমি জাস্ট বলতেছি আমার শিক্ষার্থীরা যেন সহজে জিনিসটা ডেলিভার করতে পারে, সহজে জিনিসটা বুঝতে পারে, সেই জন্যই আমার এই চেষ্টাটা, ঠিক আছে? তাহলে এখানে তুমি এই জায়গাটা দেখে তুমি বুঝছো কিনা সেইটা আমাকে কনফার্ম করবা। হ্যাঁ, যদি তুমি বুঝো তাহলে অবশ্যই আমার বন্ধুদেরকে একটু কষ্ট করে শেয়ার বাটনটা ক্লিক করে শেয়ার করে দিও, ঠিক আছে? তারাও যেন দেখে উপকৃত হয় এবং আমার ক্লাসটা যেন আস্তে আস্তে মানুষের মাঝে কি করে ছড়িয়ে পড়ে, সেই সহযোগিতাটা চেয়ে রাখলাম, তোমরা করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে আমরা দেখলাম যে ভাইয়া V1 একটা টার্ম, V2 একটা টার্ম, V3 একটা টার্ম, VB একটা টার্ম, V প্লাস আইএনজি 2 প্লাস ভার্বের বেস ফর্ম একটা টার্ম। তাহলে এই টোটাল 6টা ফর্ম দিয়ে আমরা প্রত্যেকটা ফর্মের আলাদা আলাদা করে আমরা কাজগুলিকে শিখবো যে কখন V1 হয়, কখন V2 হয়, কখন V3 হয়, কখন 2 প্লাস ভার্বের বেস ফর্ম হয়, কখন ভার্বের সাথে আইএনজি হয়, কখন VB হয়। এই জায়গাগুলি যখন একটা 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 করে স্পেসিফিক ভাবে টাইপ করে 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 জানবো, তখনই কিন্তু এই জায়গাগুলি কি হয়ে যাবে আমার জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ব্যাপারটা দেখো, এরপরে আসো। এখানে দেখো তোমাদের বোঝার জন্য একটা বড় একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমি আরো কিছু টার্ম অ্যাড করেছি, সেগুলি তোমাদের সহায়তা করবে বুঝতে। সেখানে দেখো এই যে একটু আগে আমি বলছি বেস ফর্ম মানে কি? VB। তাহলে ইট গো, দেখো যখন আমি বলছি প্রেজেন্ট ফর্ম মানে কি? V1। V1 মানে কি? কখনো ইট হতে পারে, কখনো ইটস হতে পারে, কখনো গো হতে পারে, কখনো গোজ হতে পারে, ঠিক আছে? কখনো ফ্লাই হতে পারে, কখনো ফ্লাইস হতে পারে, সেগুলি আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এরপরে আসো পাস্ট ফর্ম মানে কি বলো? V2। তাহলে V2 কি? এইট অথবা ওয়েন্ট, সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সাথে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস, ইএস, আইএস হয়, সেটাও আমি বলেছি। এখন থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আমি বলছি হি, শি, ইট। দেখো খেয়াল করো, হি, শি, ইট, হি, শি, ইট, এই তিনটা হচ্ছে প্রোনাউন। এই তিনটা কি? প্রোনাউন, হি, শি, ইট। এবং সিঙ্গুলার বোঝায় এমন নাম, বলো সিঙ্গুলার বোঝায় এমন নাম। তাহলে সিঙ্গুলার বোঝায় এমন নাম মানে হচ্ছে এখানে আমরা বলবো সিঙ্গুলার বোঝায় এমন নাম, ঠিক আছে? বোঝায় এমন নাম, ওকে? তাহলে সিঙ্গুলার বোঝায় এমন নাম যদি বলি তাহলে বলো তো কি হবে? এমন নাম। তাহলে বলো তো এখন সিঙ্গুলার মানে কি? তোমরা অলরেডি জানো সিঙ্গুলার মানে হচ্ছে একজনকে বোঝায়, ঠিক আছে? এখন তুমি যদি আমি তোমাকে শেয়ার করি, দেখো MAN এটা কি? সিঙ্গুলার। বলে MAN এটা কি? একটা সিঙ্গুলার বোঝায়। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি MEN, তাহলে এটা কি সিঙ্গুলার বোঝায়? না, এটা প্লুরাল বোঝায়। এভাবে তোমাকে জানা থাকা লাগবে। হ্যাঁ, এখন WOMAN ওমেন মানে কি? সিঙ্গুলার। আর যদি বলি WOMEN উইমেন, তাহলে সেটা কি? প্লুরাল হয়ে যাবে। এরকম ভাবে তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি? V3। তাহলে এটা আমরা জানি। পারফেক্ট ফর্ম বলে কি হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ইটেন, গন। তার মানে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি হবে? V3 হবে। জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি, আমি একটু আগে বলছিলাম। কন্টিনিউয়াস ফর্ম মানে কি? এটা হচ্ছে am, is, are, was, were, হ্যাঁ, shall be, will be, হ্যাঁ, এরপরে ভার্বের সাথে আইএনজি হলে সেগুলি কি কি বলা হয়? কন্টিনিউয়াস ফর্ম বলা হয়। এরপর আসো ইনফিনিটিভ ফর্ম মানে কি? 2 প্লাস ভার্বের বেস ফর্ম।
এর বাইরে এই কথাগুলি আসলো, তাহলে ফিউচার ফর্ম মানে হচ্ছে আমরা জানি শ্যাল বা উইল দিয়ে ভার্বের বেস ফর্ম। যদি বলা হয় অ্যাবিলিটি ফর্ম তাহলে কি হবে, ক্যান বললে অ্যাবিলিটি বোঝায়, তাহলে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটা হচ্ছে অ্যাবিলিটি ফর্ম। যদি বলা হয় সাজেস্টিভ ফর্ম তাহলে সাজেস্টিভ ফর্ম কি হবে, দেখো শুড প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটা হচ্ছে সাজেস্টিভ ফর্ম। এরপর যদি বলে প্রবাবিলিটি ফর্ম, তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে মে শব্দটা দিয়ে আমরা প্রবাবিলিটি বোঝাই, তাহলে মে প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটা হচ্ছে কি ফর্ম, প্রবাবিলিটি ফর্ম। এই চারটা দিয়ে তুমি যদি এইভাবে ফর্মগুলিকে শিখতে পারো তাহলে তোমার জন্য কিন্তু এই ফর্মগুলিকে মনে রাখা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপর আমরা যদি বলি সেটা হচ্ছে দেখো মাস্ট বি মেমোরাইজড, মাস্ট বি মেমোরাইজড। এইখানে তোমাকে একটা চমৎকার জিনিস শেখাবো, চমৎকার টেকনিক। আমার মনে হয় না তুমি কখনো এইভাবে চিন্তা করছো, তুমি যা শিখছো মুখস্থ করছো যে আসলে am to is to সেমি মডাল, have to has to সেমি মডাল, তুমি কিন্তু এইভাবে মুখস্থ করছো। হ্যাঁ, তো আমি বলবো যে মুখস্থ না করে ভার্বের রূপান্তর শেখো। কি শিখো বলো, রূপান্তর কেমনে, চলো দেখা যাক, ঠিক আছে। এখন আসো ভাইয়া, প্রথমত আমি বলবো টু বি ভার্ব বলতে তুমি অলরেডি জানো am is আর was were, ঠিক আছে, এগুলিকে জানো অলরেডি। হ্যাঁ, তারপর বিনকে তুমি অলরেডি জানো, ঠিক আছে। তারপর টু ডু ভার্বে কি ডু ডাজ ডিড, তারপরে কি টু হ্যাভ ভার্বে কি হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে কি দেখো মডেল এন্ড সেমি মডেল, এগুলি মুখস্থ। শ্যাল উইল, আমরা শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, এগুলিকে আমরা জেনে থাকি। আমি এখন তোমার সাথে যেই তথ্যটা শেয়ার করব সেটা হচ্ছে যে এই যে আমরা যে বললাম যে ভার্বের রূপান্তর, বলো কি বললাম, ভার্বের রূপান্তর, তার মানে অক্সিলারি ভার্বের যে রূপান্তর ফর্মগুলি হয়, হ্যাঁ হ্যাঁ, রূপান্তর শিখবো, রূপান্তর। আচ্ছা, তার মানে ট্রান্সফরমেশন, ঠিক আছে। আচ্ছা, এই ট্রান্সফরমেশনটা কিরকম চলো দেখা যায়। এখন যদি আমি বলি দেখো, এখন যদি বলি দেখো টু হ্যাভ ভার্ব, বলো টু হ্যাভ ভার্ব, এই টু হ্যাভ ভার্বের সাথে যদি বিন আসে, দেখো বিন আসে, বিন, দেখো বিন আসে, তাহলে কি হয়। যদি আমরা বলি টু বি ভার্ব, টু বি ভার্ব, হ্যাঁ টু বি ভার্ব, এই টু বি ভার্বের সাথে টু আসে, টু আসে, তাহলে কি হয়, দেখো টু আসে, তাহলে কি হয়। যদি আমরা বলি যে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, এই টু হ্যাভ ভার্বের সাথে যদি টু আসে তাহলে কি হয়, দেখো তাহলে যদি আমরা বলি যে মডালের সাথে মডালের সাথে যদি বি আসে তাহলে কি হয়, তাহলে যদি আমরা বলি মডালের সাথে হ্যাভ আসে তাহলে কি হয়, দেখো হ্যাভ আসে তাহলে কি হয়। তাহলে এখানে তুমি দেখো এবার মুখস্থ না করে তুমি যদি এই রূপান্তরটা শিখো তাহলে কিন্তু ম্যাজিকের মতো তোমার লাইফে কাজ করবে। কিরকম দেখো, আমি বলছি টু হ্যাভ ভার্ব, তার মানে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর সাথে যদি বিন যুক্ত হয় তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, যাই বলি না কেন এটা সবাই হয়ে যাবে ট্রান্সফর্ম হয়ে টু বি ভার্ব। বলো কি হয়ে যাবে, টু বি ভার্ব। তার মানে ছিল কি বলো, টু হ্যাভ ভার্ব, এর সাথে বিন যুক্ত হয়েছে, বিন যুক্ত হয়ে কি হয়ে গেছে, টু বি ভার্ব হয়ে গেছে। চমৎকার না ব্যাপার। আচ্ছা, এরপর দেখো টু বি ভার্ব, টু বি ভার্বের সাথে যদি টু হয় তাহলে টু বি ভার্ব মানে কি এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলিকে বলি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলি হইলে এগুলিকে বলা হয় সেমি মডাল। বলো কি বলা হয়, সেমি মডাল, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো টু হ্যাভ ভার্ব, আবার দেখো টু হ্যাভ ভার্ব, তার মানে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তার মানে এর সাথে টু যুক্ত এলে একেও বলা হয় সেমি মডাল। বলো কি বলা হয়, সেমি মডাল। এরপর দেখো মডালের সাথে যদি বি হয় তার মানে কি ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, এগুলি যদি হয় তাহলে কি হয়, তাহলে হয়ে যায় টু বি ভার্ব। বলো কি হয়ে যায়, টু বি ভার্ব। এখন দেখো মডালের সাথে যদি হ্যাভ হয় তার মানে ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, এরকম যদি হয় তাহলে তার নাম হয়ে যায় কি, টু হ্যাভ ভার্ব। দেখছো ট্রান্সফরমেশনটা। তাহলে ভার্বের যে রূপান্তর, কেমনে কেমনে রূপান্তর হচ্ছে দেখছো, এই জিনিসটা শিখলে কিন্তু তোমার পুরা চারটা খুব সহজে শেখা হয়ে যায়, ঠিক আছে। তাহলে তুমি কি শিখবা, টু হ্যাভ ভার্বের পরে বিন হলে তাহলে কি হবে, টু বি ভার্ব। যদি বলা হয় টু বি ভার্বের সাথে টু হয় তাহলে কি হবে, সেমি মডাল। যদি টু হ্যাভ ভার্বের সাথে টু হয় তাহলে কি হবে, সেমি মডাল। যদি মডালের সাথে বি হয় তাহলে কি হবে, টু বি ভার্ব। আর যদি মডালের সাথে হ্যাভ হয় তাহলে কি হবে, বলো টু হ্যাভ ভার্ব। ওকে, তাহলে এখন যদি তোমাকে আমি বলি দেখো এই যে দেখো শ্যাল বি, উইল বি, দেখছো টু বি ভার্ব হয়েছে কিনা, কারণ আমি কি বলছিলাম মডালের সাথে বি হলে টু বি ভার্ব। আবার দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বিন হলে কি হয়, টু বি ভার্ব হয়। তাহলে এই যে শ্যাল, উইল, হ্যাভ, বিন, এই যে লাস্টে বিন থাকলে সেটাকে কি বলা হয়,
টু বি ভার্ব কি বলা হয়। এরপর দেখো আমি যদি বলি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর দেখো শ্যাল উইলের পরে হ্যাভ হইলে আমি বলছিলাম না যে কি বলছিলাম বলো, যদি মডালের সাথে হ্যাভ হয় তাহলে তাকে কি বলা হয়, টু হ্যাভ ভার্ব কি বলা হয়। এরপর দেখো এখানে বলা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আমি বলছি হ্যাঁ দেখো সেমি মডাল। am to, is to, are to, আমি বলছি কি বলো, সেমি মডাল। এইভাবে তোমাকে অবশ্যই তুমি রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে তোমাকে অবশ্যই এটাকে ভালোভাবে কি মেমোরাইজ কি করতে হবে, ঠিক আছে। এরপর আমরা যদি বলি এরপর দেখো চমৎকার জিনিস, হ্যাঁ আমি সবসময় বলি যে আসলে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে জোড়াতালি দিয়ে, কখনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 2-4টা স্ট্রাকচার নিয়ে, কখনো টেন্স থেকে 2-4টা স্ট্রাকচার নিয়ে, কখনো এইখান থেকে ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে স্ট্রাকচার নিয়ে খন্ড খন্ড করেই কিন্তু এই জায়গাটাকে সাজানো হয়েছে। এবং এই জন্যেই রাইট ফর্ম অফ ভার্ব যদি তুমি ভালোভাবে জানো তাহলে তোমার কিন্তু এই গ্রামারের যে শুদ্ধতার যে জগৎটা আছে সেটা কিন্তু খুবই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে কি লেখা আছে বলো তো, মাত্র 5টা টেন্স দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব শিখুন। এটা আমার কথা না, আসলে এটা একটা গবেষণার জিনিস। হ্যাঁ তুমি যদি ইংলিশ শিখতে চাও ভালোভাবে তাহলে মোটামুটি যারা অ্যাভারেজ স্টুডেন্টস আছো, যে আসলে আমি 12টা টেন্স শিখতে চাই না তাদের জন্য বলতেছি, তারা যদি মাত্র 5টা টেন্স শিখো তাহলে কিন্তু তোমার নট অনলি রাইট ফর্মস অফ ভার্ব বাট অলসো তোমার যেই গ্রামারের যেই শেখার যে জায়গাটা সেটা কিন্তু অনেকাংশে কি ক্লিয়ার হয়ে যাবে। কারণ সবচেয়ে বেশি ইউজেস হয় মাত্র কয়টা টেন্স বলো, 5টা টেন্স। বলো কয়টা টেন্স, 5টা টেন্স। সেইটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। তাহলে এই যে 5টা টেন্স নিয়ে আমরা কথা বলবো, তাহলে আমরা বললাম মাত্র 5টা টেন্স জানলে রাইট ফর্ম অফ ভার্ব শেখা যায়। তাহলে মাত্র 5টা টেন্স দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব শিখুন। চলো দেখা যাক। তাহলে সর্বপ্রথম যেটা বলতেছি সেটা নাম হচ্ছে কি বলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বলো কি নাম, প্রেজেন্ট ইনডেফিনিট, কেউ বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন এখানে মূল জায়গাটা হচ্ছে, যেহেতু আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখতেছি সেই জন্য মূল জায়গাটা আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইরকম যে ভাইয়া আমাকে এই টেন্সের যে মার্কার আছে, তার মানে শব্দগুলি আছে, এই শব্দগুলি খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে। যদি তুমি এই শব্দগুলিকে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সেটা কি দেখো, এখানে যে শব্দগুলি আছে, টেন্স মার্কারগুলি আছে, সেগুলো হচ্ছে অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, সামটাইমস, এভরিযুক্ত শব্দ। এখানে আরো কিছু শব্দ আছে, যেমন ধরো ওকেশনালি, ঠিক আছে, যেমন ধরো জেনারেলি, এগুলিকেও কি বলা হয়, আমরা এই টেন্সেরই শব্দ বলে থাকি, ঠিক আছে। এভরিযুক্ত শব্দ বলতে কি বুঝাচ্ছি, এভরি ডে, এভরি উইক, এভরি ইয়ার, এগুলি সবগুলিকে বলা হয় কি বলো, এই আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে যদি আমরা শিখে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা মার্কার, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অলওয়েজ, সবচেয়ে বেশি আসে অলওয়েজ দিয়ে, ঠিক আছে। আচ্ছা এখন সবার মধ্যে একটা যে কনফিউজিং জায়গা, সেই জায়গাটা হচ্ছে এরকম যে আসলে আমরা যদি এরকম এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয়, হ্যাঁ যে এই শব্দগুলি যদি আমাদের একটা বাক্যের মধ্যে আসে, কখনো আমরা দেখি এটা সাবজেক্টের পরে বসছে, কখনো দেখি ভার্বের পরে বসছে, কখনো দেখি যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসছে। এটা কেন হয়, এই জায়গাটা আমরা ক্লিয়ার করার প্রথমে চেষ্টা করতেছি তোমাদের জন্য। হ্যাঁ যারা আসলে ভালো নলেজ নিতে চাও, যে আসলে আমি একটু ইন ডেপথ নলেজ নিতে চাই, তাদের জন্য কিন্তু আসলে এই কথাগুলি বলা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যদি কথা বলি দেখো কখনো, হ্যাঁ কখনো দেখো, তাহলে দেখো ব্যাপারটা হবে কি, এই যে সাবজেক্ট ধরো আই, ঠিক আছে, একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এইখানে একটা ফাইনাইট ভার্ব চলে আসছে। বলো কি আসছে, ফাইনাইট ভার্ব আসছে, ফাইনাইট ভার্ব আসছে। এই ফাইনাইট ভার্ব হিসেবে কোন ভার্বটা বসছে জানো, মেইন ভার্ব বসছে। মেইন ভার্ব, মেইন ভার্ব বলতে অক্সিলারি ভার্ব বসে নাই। বলো মেইন ভার্ব বলতে কি বোঝাচ্ছি, অক্সিলারি ভার্ব বসে নাই। আসলে এই কথা দ্বারা আসলে কি বোঝাচ্ছি আমি, তুমি যদি তোমাকে যদি একটু খেয়াল করে বুঝাই সেটা হচ্ছে দেখো, ক্লিয়ার করে যদি বলি সেটা হচ্ছে এইরকম যে ভাইয়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে আমরা সাধারণত জানি অক্সিলারি ভার্ব, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই অক্সিলারি ভার্বগুলি কিন্তু কখনো কখনো মেইন ভার্ব হিসেবে বসে। তার মানে এটা যখন সাহায্যকারী ক্রিয়া হয়, তার মানে মেইন ভার্বের সাথে বসে, তখন এগুলিকে বলি অক্সিলারি ভার্ব। যদি এগুলি মেইন ভার্ব হিসেবে বসে তখন কিন্তু একে আমরা অক্সিলারি ভার্ব কি বলি না। তাহলে এখানে যে মেইন ভার্ব বলতেছি, মেইন ভার্ব মানে হচ্ছে গো, ইট, এগুলিকে বুঝাচ্ছি, ঠিক আছে। তো এগুলিকে দিয়ে বুঝাচ্ছি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া, এখন তুমি লক্ষ্য করবা যে এখানে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে সাবজেক্টের পরে যদি এটা থাকে তাহলে মাঝখানে হবে
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বলো কি হবে, মাঝখানে হবে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এখানে যদি আমি এইভাবে বলি, দেখো আই অলওয়েজ গো টু স্কুল, বলো আই অলওয়েজ গো টু স্কুল। এখন তুমি লক্ষ্য করো যে দেখো এখানে যেটা বসছে, দেখো এর আগে কিন্তু এটা বসছে, এখানে কিন্তু হয় না আই গো অলওয়েজ টু স্কুল, হয়েছে কি আই অলওয়েজ গো টু স্কুল, হি অলওয়েজ গোস টু স্কুল, হি ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এইভাবে কিন্তু বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, দেখো আমি যদি বলি হি ইজ, দেখো হি ইজ অলওয়েজ লেট ফর স্কুল, বলো লেট ফর স্কুল। ঠিক আছে, এখানে তুমি লক্ষ্য করো, এখানে দেখো ইজ কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে, বলো ইজ কি মেইন ভার্ব হিসেবে বসছে, কিন্তু এখানে তুমি দেখছো এখানে সাবজেক্টের পরে মেইন ভার্ব বসছে, মেইন ভার্ব হিসেবে কে বসছে, বলো অক্সিলারি ভার্ব, বলো মেইন ভার্ব হিসেবে কে বসছে, অক্সিলারি ভার্ব। এইটা বসার পর তুমি দেখো এইখানে কিন্তু বসছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দেখছো? তারপরে কিন্তু আদার যেই জায়গাটা আছে সেটা বসছে, তারপরে আমরা যদি বলি আদার যে জায়গা আছে সেটা বসছে। এখন আসো লাস্ট ওয়ান, আমি যদি বলি দেখো হি, এখন হি এর সাথে আমরা যদি বলি হি হ্যাজ, দেখো হি হ্যাজ অলরেডি ব্রোকেন দ্য গ্লাস, বলো হি হ্যাজ অলরেডি ব্রোকেন দ্য গ্লাস। ওকে, এখন তুমি লক্ষ্য করো এখানে তুমি যদি লক্ষ্য করো সেটা তুমি অনায়াসে বুঝতে পারবা, সেটা হচ্ছে এইরকম যে ভাইয়া এইরকম দেখো এখানে দেখো এই হ্যাজ আর ব্রোকেন, এটা হচ্ছে আমরা বলবো অক্সিলারি ভার্ব, আর এটাকে আমরা কি বলবো, বলো মেইন ভার্ব। তাহলে এখানে আমি কি দেখলাম, বলো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে যে শব্দটা বসছে সেই শব্দের নাম কি, বলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দেখছো তাহলে ব্যাপারটা দেখছো? তাহলে বলো তো দেখি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নিয়ে তোমার ঝামেলা শেষ হইলো কিনা বলো। যখন মেইন ভার্ব বসবে তখন হচ্ছে মেইন ভার্বের আগে বসবে, যখন অক্সিলারি ভার্ব হিসেবে মেইন ভার্ব বসবে তখন তোমরা কি মনে রাখবা, এই অক্সিলারি ভার্বের পরে বসবে। আর যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব পাওয়া যায় তাহলে এদের কোথায় বসবে, মাঝখানে বসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, তো দেখো এখানে এই যদি কথা হয় তাহলে এখন যদি আমি আসি, তাহলে আমি যে কথাগুলি বলতেছিলাম, দেখো এই শব্দগুলি থাকলে বলো কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, বলো কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা আমি জানি, সেটা হচ্ছে V1। আমি সবসময় বলি যে ভাইয়া ভার্বের শুধুমাত্র ফর্মটা দিয়ে তুমি টেন্সকে শেখো, সাবজেক্ট অবজেক্ট হ্যাঁ স্ট্রাকচার আসলে আলাদা জিনিস। আমি সবসময় আমার ক্লাসে পড়িয়ে থাকি, সেটা হচ্ছে এইরকম, একটা শিক্ষার্থী প্রধানত জানা দরকার হচ্ছে ভার্বের যে স্ট্রাকচার আছে, সরি আমরা একটা বাক্যের যে স্ট্রাকচার আছে, সেন্টেন্সের স্ট্রাকচার আছে, সেটা ভালোভাবে জানা থাকা দরকার। কেন, দেখো কখনো আমরা সাবজেক্টের পরে ভার্ব বসিয়ে আর কিছু বসাই না, বাক্য হয়ে যায়। কখনো সাবজেক্টের পরে ভার্বকে বসিয়ে অবজেক্ট বসাই, বাক্য হয়ে যায়। কখনো সাবজেক্টের পরে ভার্বকে বসিয়ে এক্সটেনশন মানে আদার্স কোনো কিছু বসাই দিই, তাহলে বাক্য হয়ে যায়। কখনো সাবজেক্টের পরে ভার্বকে বসিয়ে কমপ্লিমেন্ট বসাই। এই জায়গাগুলি আমাকে ক্লিয়ার করে জানা থাকা লাগবে। তারপরে যে আমি যখন টেন্সকে শিখবো, টেন্স শিখবো শুধুমাত্র ভার্বের ফর্ম দিয়ে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমি শিখবো শুধুমাত্র কাকে, বলো V1 কে, বলো কাকে শিখবো, V1। তার মানে আমি শিখবো V1 ইকুয়ালস টু কি, প্রেজেন্ট ইনডিফিনিট, V2 ইকুয়ালস টু কি, পাস্ট ইনডিফিনিট, এইভাবে শিখবো। ঠিক আছে, তাহলে দেখো আই ইউজুয়ালি ইট যা আছে তাই, সানি প্লে হবে না, তাহলে কি হবে, প্লেইজ হয়ে যাবে, বলো কি হয়ে যাবে, প্লেইজ হয়ে যাবে। কারণ সানি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস হবে। ঠিক আছে, এরপর আসো, হ্যাঁ এইটা থেকে অনেক বেশি আসে। কেন, মাঝে মাঝে দেখবা কি জানো, এইটা শুরুই হয়েছে পাস্ট টেন্স যে ঘটনাটা, তার মানে এরপর যা কিছু ঘটবে ওই কনটেক্সটে যা কিছু ঘটবে সব V2 দিয়ে দিবা। কি মজার না ব্যাপার। হ্যাঁ, শুরুই হয় ধরো ওয়ান্সকে দিয়ে, ওয়ান্স দেয়ার লিভড আ কিং ইন দিস ভিলেজ, এরকম বলা হয়। ঠিক আছে, এরকম দিয়ে তারপরে বাক্যটাকে শুরু করা হয়। হ্যাঁ, তো এইরকম দেখবা যে এই যে পাস্ট টেন্সকে বোঝানোর জন্য যে শব্দগুলি আছে, একটা হচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, লং অ্যাগো, লাস্ট ইয়ার, আমি বলবো যে লাস্ট যুক্ত শব্দ, এখন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, হ্যাঁ এই লাস্ট ডিকেড, এরকম যা বোঝাবে সবগুলি কি হবে, আমাদের এই পাস্ট টেন্সের মার্কার হবে। তারপর কি দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি যাই হবে সেগুলি কি হবে, পাস্ট ইনফিনিট টেন্স হবে। এখন পাস্ট ইনফিনিট টেন্সের যে মার্কারটা আছে সেটাকে আমরা কিভাবে চিনবো, V2 দিয়ে।
বলো কি দিয়ে চিনবো? ভিত্তি দিয়ে। তাহলে এখন আমরা চিনবো যে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কাকে বোঝায়? ভার্বের পাস্ট ফর্মকে বোঝায়, তার মানে V2 কে বোঝায়। বলো কাকে বোঝায়? V2 কে বোঝায়। ওকে, তাহলে বলো তো হি এর পরে কাম হবে নাকি কেম হবে? বলো কি হবে? কেম। কেন হবে? কারণ এখানে কি আছে? ইয়েস্টারডে আছে। বলো কি আছে? ইয়েস্টারডে আছে। এইবার দেখো আই গো টু কক্সবাজার লাস্ট মান্থ। এখন দেখো তো গো হবে? হবে না, তাহলে কি হবে? এখানে ওয়েন্ট হবে। বলো কি হবে? ওয়েন্ট হবে। তাহলে আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ। কেন? এই যে লাস্ট শব্দটা আছে। তাহলে এখানে আমি শিখলাম ওয়ান্স অ্যাগো, এই শব্দগুলি লাস্ট যুক্ত শব্দ, এই শব্দগুলি যদি থাকে তাহলে সেখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এরপর যদি আমি বলি দেখো বর্তমান কালে চলছে এমন বোঝায় কাজ। চলছে মানে চলতেছে, কন্টিনিউয়াস ফর্ম। বলো চলতেছে, কন্টিনিউয়াস ফর্ম। এখন কন্টিনিউয়াস ফর্মে যে টেন্স মার্কারগুলি আছে সেগুলি দেখো অ্যাট প্রেজেন্ট, নাও, at the moment, day by day, gradually, nowadays। দেখছো? তাহলে এই শব্দগুলি থাকলে বলো কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, তার সাথে বলো কি হবে? এম অথবা ইজ অথবা আর। বলো এম অথবা ইজ অথবা আর। যদি এগুলি দিয়ে যদি আমরা বলি, এগুলির সাথে যদি ভার্বের সাথে আইএনজি আসে তখনই এটা কি হবে বলো? আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এই যে দেখো এট দিস মোমেন্ট, এই যে নাও, এই শব্দগুলি থাকা লাগবে। এখন দেখো ইজ এর পরে বলো কি হবে? ওয়াচ হবে না, তখন কি হবে? ওয়াচিং। তাহলে কি হবে? হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন এট দিস মোমেন্ট। দে আর প্লে হবে না, হবে কি বলো? প্লেইং। তাহলে দে আর প্লেইং ফুটবল নাও। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম, প্রথমে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর দেখলাম পাস্ট ইনডিফিনিট, তারপর দেখলাম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এরপর আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেন মোস্ট ইম্পর্টেন্ট থিং? কারণ আমি যদি বলি যে ভাইয়া, আমি যদি বলি যে ধরো তুমি বোর্ডের কোয়েশ্চেন দেখতেছো 9 জায়গায় বা 8 জায়গায় বোর্ডের কোয়েশ্চেন দেখতেছো, তার মধ্যে যদি পাস্টের কোনো ঘটনা দিয়ে কোনো রাইট ফর্ম অফ ভার্ব না আসে, তার মধ্যে দেখবা যে প্রত্যেকটা বোর্ডে যদি পাস্টের না থাকে, একদম কনফার্ম বলতেছি, পাস্টের যদি না থাকে তাহলে এই টপিকসটা দেখবা একদম সবগুলি বোর্ডে আসছে প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স বলো? প্রেজেন্ট পারফেক্ট। এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে তুমি জাস্ট এই শব্দগুলিকে মনে রাখবা। ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার। এই রিসেন্টলি আছে না, রিসেন্টলি আর এই অলরেডি শব্দটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, এই অলরেডি শব্দটা দিয়ে তো একটা ধাঁধাই আছে, সেটা কিরকম দেখো। এখানে দেখো, এখানে বলা আছে হি হ্যাজ টেক হিজ লাঞ্চ জাস্ট নাও। তাহলে তুমি জানো কি দিয়ে দিবা? টেকেন দিয়ে দিবা, কারণ জাস্ট নাও আছে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি বলো? আমরা যদি বলি হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে বলো কি হবে? V3। তার মানে হ্যাভ হ্যাজ যে কোনো একটা বসবে, তার সাথে কি বসবে? V3 বসবে। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করো দে অলরেডি কাম হোম বলা আছে, ঝামেলাটা এখানেই বাধা। ব্যাপারটা কি দেখো, অলরেডি বলছে, তাহলে অলরেডি বলার সাথে সাথে তুমি কিন্তু বুঝে ফেলছো অলরেডি বললে কি হয়। অলরেডি বললে যেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কি লাগবে বলো? হ্যাভ এজ লাগবে, V3 লাগবে। এখন তুমি কি করো জানো? পরীক্ষার হলে তুমি এভাবে লিখে দিয়ে আসো, হ্যাভ এর পরে V3 হচ্ছে কি? কাম। এভাবে লিখে দিয়ে আসো। এটা কি কারেক্ট? না, এটা কারেক্ট না। তুমি এভাবে লিখে দিয়ে আসলে তোমাকে কি করবে? কেটে দিবে। ঠিক আছে, এখন দেখো তোমাকে এইভাবে কেটে দিবে, এভাবে কেটে দিবে, তাহলে তোমার রেজাল্টটা কি হবে বলো তো? লিখতে হবে কি? হ্যাভ অলরেডি কাম। বলো কি লিখতে হবে? হ্যাভ অলরেডি কাম। দেখো তো এটা কেন লিখবা? একটু আগে আমি তোমাদেরকে শিখিয়েছি না যে আমি কি বলছিলাম? এভাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি কোনো সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে থাকে, মাঝে রাখতে হয়। তার মানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় কোথায় রাখতে হয়? মাঝে রাখতে হয়। এর মানে এই না যে বাক্যের শুরুতে বসবে না, শেষে বসবে না, এটা কিন্তু বলি নাই ভাইয়া। এটা নিয়ে আবার কনফিউজিং ওয়ার্ড তৈরি করো না। কথা বুঝতে পারছো? ঠিক আছে, আমি বলছি যে যদি সাবজেক্টের পরে বসে তাহলে এই রূপ ধারণ করবে। ওকে, এটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে রেজাল্টটা লিখতে হবে কোনটা? এইটা, হ্যাভ অলরেডি কাম। তাহলে আমরা তো শুধু রেজাল্ট লিখি, তাহলে রেজাল্টটা লিখার সময় কিভাবে লিখবো বলো? হ্যাভ অলরেডি কাম। এবং কেন লিখবো সেটা কিন্তু অলরেডি আমি বলে দিচ্ছি। তাহলে লাস্ট ওয়ান টেন্সের সেটা কি বলো?
ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স খুব সহজ মনে রাখা, টুমোরো, নেক্সট, নেক্সট উইক, তার মানে কি, যেটা আমরা পরবর্তী মাস, সামনে ফিউচারে কোনো কিছু বোঝায় তখন আমরা সেটাকে কি বলি বলো, ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। এখন দেখো বলতেছে টুমোরো, বলো কি বলতেছে, টুমোরো, তাহলে আই উইল লিভ টুমোরো, বলো আই উইল লিভ টুমোরো। দ্য টিম, এখানে বলতেছে ড্যাশ গো টু ব্রাজিল টু প্লে নেক্সট ম্যাচ। দেখো এই যে নেক্সট বলার কারণে এখন কি হবে বলো তো, দ্য টিম উইল গো। এখন বলতে পারো যে ভাই আয়ের সাথে তো আপনি শ্যালো বলতে পারতেন, অবশ্যই। আসলে এখন যে মডার্ন ইংলিশে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে শ্যালের ব্যবহারটা ওইভাবে দেখা যায় না বললেই চলে। হ্যাঁ, সব পার্সনের সাথে উইল ব্যবহার করা যায়, বাট তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে ফার্স্ট পার্সনের সাথে তুমি কি ব্যবহার করবা, শ্যালকে ব্যবহার করবা। তাহলে ফার্স্ট পার্সন কে কে, আই অথবা উই, এরপরে তুমি কাকে ব্যবহার করতে পারবা, শ্যালকে কি ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কথা না। ওকে, আচ্ছা এরপর আসুন। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পাঁচটা টেন্স দেখলাম। দেখো তো তুমি একটু রিভিউ করো তো, তুমি পাঁচটা টেন্স কি কি দেখো তো, মনে করতে পারো কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তার মানে প্রেজেন্ট টেন্স কয়টা, তিনটা। তারপর পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে ইনডিফিনিট টোটাল তিনটা পাইছো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর প্রেজেন্টের দুইটা পাইছো, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি কি বলছিলাম মনে আছে, যে শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্ব জানার জন্য না, শুধুমাত্র এটার জন্য না, তুমি এই পাঁচটা টেন্স জানা থাকলে তুমি মোটামুটি গ্রামারের অনেক কিছুই কি ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপর আমি বলি যে আসলে এটা হচ্ছে একটা ম্যাজিক স্ট্রাকচার ফর আওয়ার স্টুডেন্টস। ঠিক আছে, যদি আমরা ইংলিশে কথা বলতে চাই, ইংলিশে লিখতে চাই, এই জায়গাটাকে খুবই খুবই সমৃদ্ধ করে যদি তুমি এই স্ট্রাকচারটা ভালো জানো। তার মানে এই স্ট্রাকচারটা কি বলে, এই স্ট্রাকচারটা বলে যদি টু বি ভার্ব হয়। এখন টু বি ভার্ব বলতে আমরা কি বলছিলাম বলতো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই টু বি ভার্বের পরে কখনো কখনো আমরা দেখি, কখনো দেখি ভার্বের সাথে আইএনজি। বলো কি দেখি, ভার্বের সাথে আইএনজি। আবার কখনো কখনো আমরা দেখি V3। আচ্ছা, সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তাহলে কখন এই টু বি ভার্বের পরে আইএনজি হবে, যখন অ্যাক্টিভ ভয়েস হলে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস মানে কি, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট নিজে কাজটা করবে, কার কাজ করবে, ফাইনাইট ভার্বের কাজ করবে। তাহলে ফাইনাইট ভার্বের কাজ যখন সাবজেক্ট করবে তখন তাকে বলা হয়, আমরা বলি যে তখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি বলছি বলতো, সাবজেক্ট যখন ফাইনাইট ভার্বের কাজ করবে তখন সেখানে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি। আর সাবজেক্ট যদি ফাইনাইট ভার্বের কাজটা না করে তাহলে হবে কি, V3। সেটা এর পরে আমরা কথা বলবো, সেটা কিরকম দেখা যাক, চলো দেখা যাক। এই গভর্নমেন্টের পরে ইজ আছে। আচ্ছা, গভর্নমেন্ট কি করে, ইম্পোর্ট করে, তার মানে আমদানি করে। এখন ইম্পোর্ট যে করে, কাকে ইম্পোর্ট করে, সুগারকে করে। কোথা থেকে করে, ব্রাজিল থেকে করে। এখন দেখো কাজটা করতেছে কি, গভর্নমেন্ট করতেছে। কার কাজ, ইম্পোর্টের কাজ কে করতেছে, গভর্নমেন্ট করতেছে। তাহলে আমি কি বলছিলাম, এই ফাইনাইট ভার্বের কাজটা যদি সাবজেক্ট করে তাহলে এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, ইম্পোর্টিং। বলো কি বলবো, ইম্পোর্টিং। উই আর কালেক্ট দ্য ফ্লাওয়ার্স ফ্রম শাহবাগ। এখন দেখো উই, কালেক্টের কাজটা কি করতেছে, উই করতেছে। তাহলে কি হয়ে যাবে, কালেক্টিং দ্য ফ্লাওয়ার ফ্রম শাহবাগ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি বলতো, তাহলে ব্যাপারটা বললাম যে সাবজেক্ট যদি ফাইনাইট ভার্বের কাজটা করে, তাহলে যদি ওই বাক্যের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে তাহলে তখন এরপর আমরা কি দিব, ভার্বের সাথে আইএনজি দিব। আর যদি সাবজেক্ট ফাইনাইট ভার্বের কাজটা না করে তখন তাকে বলা হয় প্যাসিভ। আর তখন আমরা যেটা করব, V3 করে দিব। বলো কি করে দিব, V3 করে দিব। এখন দেখো সেম বাক্য আমরা একটু ঘুরিয়ে লিখতেছি, সেটা কি দেখো, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। আচ্ছা, সুগার ইম্পোর্ট হয়, আমদানি হয়, কোথা থেকে হয়, ব্রাজিল থেকে হয়। এখন এই সুগার, এই আমদানি করার কাজটা কি করতে পারে, করতে পারে না। যেহেতু পারে না তাহলে এখানে কি হবে, ইম্পোর্টেড হবে। বলো কি হবে, ইম্পোর্টেড হবে। আবার দেখো দ্য রোজ ওয়াজ কালেক্ট ফ্রম শাহবাগ। এখন এই কালেক্টের কাজটা কি রোজ করতে পারে, পারে না। তাহলে যেহেতু পারে না তাহলে কি হবে বলো, কালেক্টেড হবে। কথা ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে। এখন তুমি কিন্তু এইভাবে 22 বার্তা করে তুমি কিন্তু যে কোনো বাক্যকে 22 বার্তা করে নিজে নিজে চিন্তা করতে পারো। চিন্তা করলে কিন্তু শিখে যাবা। ঠিক আছে, দেখো আমি যদি তোমাকে একটা বলি, দেখো এখন তোমাকে আমি যদি এইভাবে বলি যে আই হ্যাভ দেখো ড্যাশ ব্রেক দ্য গ্লাস। দেখো ব্রেক দ্য গ্লাস, হ্যাঁ,
ব্রেক দ্য গ্লাস, ঠিক আছে। এখন আমরা যেটা বলে থাকি যে সাবজেক্ট যদি কাজ করে তাহলে তখন হচ্ছে কাকে ফলো করবে, টেন্সকে ফলো করবে। সাবজেক্ট যদি কাজটা করে ফাইনাইট ভার্বের কাজটা, তার মানে এই ব্রেকের কাজটা কে করছে, আই করছে, তাহলে কি হবে আই হ্যাভ ব্রোকেন, কারণ হ্যাভ এজ হ্যাড এর পরে কি হয় V3 হয়, তাহলে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। আচ্ছা যদি এখন বলি দ্য গ্লাস হ্যাজ, দেখো দ্য গ্লাস হ্যাজ ড্যাশ ব্রেক, হ্যাঁ। এখন তোমরা আমাকে বলো তো এই যে ব্রেকের কাজটা গ্লাস করছে, সাবজেক্ট তো এখানে গ্লাস আছে, করছে করে নাই, তাহলে তাকে আগে কি করবা, টু বি ভার্ব বানাবা, তারপরে V3 করবা। তাহলে আমরা কি বলছি, এই যে টু বি ভার্বের পরে V3 হয় তার নাম কি প্যাসিভ। তাহলে টু বি ভার্ব কেমনে করে, আমরা কিন্তু তোমাদেরকে শিখিয়েছি যে ভাইয়া টু হ্যাভ ভার্বের সাথে যদি বিন হয় তাহলে সেটা কি হয়ে যায়, টু বি ভার্ব হয়ে যায়। তাহলে টু হ্যাভ ভার্বের পরে এই যে বিন, প্রথমে লিখবা বিন, তারপরে কি লিখবা ব্রোকেন, দেখছো, খেয়াল করছো, ঠিক আছে। তাহলে ব্রোকেন, কথা কি বুঝতে পারছো? তাহলে তুমি আবার এটাকে একটু ভিন্নভাবে শিখতে পারো, ভিন্ন আঙ্গিকে। সেটা কিরকম চলো দেখাই তোমাদেরকে আমি, ঠিক আছে, সেটা দেখো। এখন আমরা তো একটা স্ট্রাকচার দেখলাম, সেটা এরকম দেখলাম, তোমাদের সহজভাবে মনে রাখার জন্য বলতেছি, হ্যাঁ। আমরা একটা স্ট্রাকচার দেখলাম, সেই স্ট্রাকচারটা কি দেখলাম দেখো, আমরা স্ট্রাকচার দেখলাম এম ইজ আর এর পরে কখনো হয় ভার্বের সাথে আইএনজি যদি অ্যাক্টিভ হয়, আর প্যাসিভ হলে হয় V3। আবার এখন আমরা দেখব দুইটা জায়গায়, দেখবো এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি আসে, সেটা কি কি দেখো, এই প্রথমটা ব্যতীত কিন্তু, হ্যাঁ প্রথমটা ব্যতীত দুইটা জায়গায় সবচেয়ে বেশি আসে, সেটা কি দেখো, যদি টু হ্যাভ ভার্ব হয়, টু হ্যাভ ভার্বের পরে বলো কি থাকে V3, আর যদি টু হ্যাভ ভার্ব থাকে, টু হ্যাভ ভার্বের পরে যেটা হয় বিন প্লাস V3 হয়, বলো কি হয়, বিন প্লাস V3 হয়, এটা একটা কথা। এরপর আসো, এরপর আমরা যদি বলি মডাল, আমি ক্লাসের শুরুতে বলছিলাম মডাল থাকলে কি হয় বলো, ভার্বের বেস ফর্ম হয়, বলো মডাল থাকলে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। আর এখানে আমি শিখবো মডাল যদি থাকে, মডালের পরে বি হবে, বি হয়ে টু বি ভার্ব হবে, তারপর হবে কি V3 হবে। তাহলে এইটা কখন হবে, যখন বাক্যটা হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, সাবজেক্ট যখন নিজের কাজটা নিজে করবে। আর এইটা কখন হবে, যখন হবে কি প্যাসিভ, যখন সাবজেক্ট নিজের কাজ নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি একটা এক্সাম্পল এখানে লিখেছিলাম, এখানে কিন্তু লিখে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আর লিখতেছি না, ওইটা থেকে তুমি কালেক্ট করে নিবা। তাহলে কি বলছিলাম বলো, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। আবার কি বলছিলাম বলো, যে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। ওকে, এখন এখানে যদি বলি দেখো, এখানে যদি বলি দেখো, যে আমি যদি এক্সাম্পল বলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, বলো আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন তুমি লক্ষ্য করো, এই যে দেখো ক্যানের পরে কি বসছে, ভার্বের বেস ফর্ম বসছে, কারণ কেন, কারণ আই কি কাজটা করছে, কিসের কাজ করছে, এই ডু এর কাজ করছে, ঠিক আছে। তাহলে আমি বলছিলাম সাবজেক্ট যদি কাজ করে তাহলে টেন্সকে ফলো করবে, তাহলে কি হবে, মডালের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। আচ্ছা এখন এক্সাম্পলে আসো, তাহলে এখানে যদি আমরা বলি দ্য ওয়ার্ক, হ্যাঁ, যদি বলি ক্যান ড্যাশ ডু, এখন তুমি কি বলবা, এখনো কি তুমি ক্যান ডু বলবা, এই কাজটা কি, এই ডুটা কি, দেখো ডু এর যে ফাইনাইট ভার্বটা আছে এটা কি দা ওয়ার্ক করতে পারছে, না করতে পারেনি, তার মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ হইলে বলো কি হবে, ক্যান বি ডান, বলো কি হবে, ক্যান বি ডান। কারণ আমরা কি বলছি দেখো তো, আমরা বলছি মডালের পরে বি হবে, বি হয়ে বলো কি হবে, V3 হবে, তাহলে কি হবে, ক্যান বি ডান। তাহলে তুমি তিনটা স্ট্রাকচার একসাথে তুমি মুখস্থ করতে পারো। একটা কি শিখালাম বলো, নাম্বার 1 টু বি ভার্ব হইলে টু বি ভার্বের সাথে আইএনজি হয় যখন অ্যাক্টিভ হয়, টু হ্যাভ ভার্ব হলে V3 হয়, মডাল হলে ভার্বের বেস ফর্ম হয়। যখন প্যাসিভ হবে তখন টু বি ভার্বের পরে V3, যদি টু হ্যাভ ভার্ব থাকে বিন প্লাস V3, যদি মডাল থাকে তাহলে বি প্লাস V3 হবে। এই তিনটা স্ট্রাকচার জানলে তোমার শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বে ভালো করবা, বিষয়টা এরকম না, তুমি রিডিং রাইটিং সব জায়গায় তুমি ভালো করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা শিখলাম এই যে অ্যাক্টিভ টু প্যাসিভের ঘটনাগুলি, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব, এটা আসলে আমি কি বলবো, আসলে ব্যাপারটা হচ্ছে শিক্ষার্থীরা আসলে তো এখনকার শিক্ষার্থীরা আসলে চায় সবসময় শর্টকাট টেকনিক। আসলে শর্টে সাকসেস পাওয়া যায়, এই যে দেখো, হ্যাঁ প্রতি বছর দেখবা ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দিয়ে, হ্যাঁ ইউরোপ যেতে চায়, তাদের কত স্বপ্ন, হ্যাঁ ইউরোপ যাবে, খুব ভালো একটা লাইফস্টাইল লিড করবে। আসলে স্বপ্ন দেখা তো খুব ভালো একটা জিনিস, এটা তো খারাপ জিনিস না। আসলে ব্যাপারটা হচ্ছে যদি তুমি
ইংরেজি শিখে ওই স্বপ্নকে বাস্তবায়ন করতে যাইতা, তাহলে তোমার কাজটা কি সহজ হয়ে যেত না? কেমনে সহজ হয়ে যেত? কারণ স্টুডেন্ট ভিসা পাওয়া খুব সহজ ইউরোপে, সেটা করবা না। তুমি ইংরেজি দেশে যাবা, মানে ইংরেজি ভাষায় কথা বলতে হবে সেই দেশে যাবা, কিন্তু ইংরেজি শিখবা না। তুমি ভালো লাইফস্টাইল যাবা, কিন্তু তুমি ইংরেজি শিখবা না। কেমনে হবে ভাইয়া? হবে? হবে না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এখন দেখো একটা সিম্পল সেন্টেন্সে একটি মূল ভার্ব ফাইনাইট ভার্বের পর দ্বিতীয় ভার্বটি নন ফাইনাইট ভার্ব হয়। এখন কথা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে কেন ফাইনাইট ভার্ব একটাই থাকবে, এর অধিক থাকবে না, সেটা তোমার জানা থাকবে। তার মানে সিম্পল সেন্টেন্স কাকে বলে সেটা আগে জানো। সেটা হচ্ছে বিষয়টা এরকম, একটা সিম্পল সেন্টেন্স কাকে বলে? যখন একটা সাবজেক্ট থাকে আর সাবজেক্টের পর একটা ফাইনাইট ভার্ব থাকে। একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তার মানে ফাইনাইট ভার্ব, ওই যে আজকের ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম ফাইনাইট ভার্ব কাকে বলে? যাকে দেখে টেন্স চেনা যায়। বলো, যাকে দেখে টেন্স চেনা যায় তার নাম কি? ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যাকে দেখে টেন্স চিনবো। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে টেন্স চেনা যায় এমন ভার্ব থাকবে মাত্র একটা, মাত্র একটা, এর বেশি থাকতে পারবে না। তাহলে এই সিম্পল সেন্টেন্সে আমরা অধিক ভার্বকে আনতে গেলে কেমনে আনবো? সেটা শুধুমাত্র রাইট ফর্ম ভার্বে কারেক্ট করার জন্য শিখবো, বিষয়টা এরকম না। ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে আমি যেটা বললাম যে দেখো একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা থাকবে, তাহলে নন ফাইনাইট ভার্ব যে বানাবো, এই নন ফাইনাইট ভার্ব বানানোর সময় আমি কি বলবো? আমি দেখো বলবো ভার্বের সাথে আইএনজি করব কখন? যদি এটা হয় অ্যাক্টিভ। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? যদি ওই বাক্যটা অ্যাক্টিভ বাক্য হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করব। ঠিক আছে কথা? অ্যাক্টিভ আমি কিন্তু একটু আগে বলছি, তাহলে সাবজেক্ট যদি ফাইনাইট ভার্বে কাজ করে তাহলে তাকে অ্যাক্টিভ বাক্য বলে। আচ্ছা, এরপর আসে যদি কাজ না করে তাহলে কি হবে? প্যাসিভ। আর প্যাসিভ হলে অলওয়েজ কি? V3। এটা কিন্তু একদম পরিপূরক কথা, একদম সমান্তরাল কথা, যে যদি প্যাসিভ হয় তাহলে V3, প্যাসিভ হলে V3, অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? আচ্ছা, আর যদি পারপোজ হয়, পারপোজ মানে কি বলো? উদ্দেশ্য বোঝায়। তাহলে উদ্দেশ্য যদি বোঝায় তাহলে কি হবে? 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি বুঝাইছি বলো? উদ্দেশ্য বোঝালে কি হবে? 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এখন তুমি লক্ষ্য করো, স্টুডেন্টস স্টাডি হার্ড ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। আচ্ছা, স্টুডেন্টস কি করে? কঠোর পরিশ্রম করে। কেন? যাতে তারা করতে পারে, ভালো করতে পারে এক্সামে। তাহলে স্টুডেন্টই কাজটা করতেছে, তাহলে এখানে কি হবে বলো? স্টাডিং। বলো কি হবে? স্টাডিং। ওকে, তাহলে এখানে আমরা কি বলবো? বলো স্টাডিং। তাহলে এটা কি অ্যাক্টিভ? এটা কি অ্যাক্টিভ? এখন দেখো বলতেছে দে ওয়েন্ট টু কক্সবাজার দ্যাট এনজয় দেয়ার ভ্যাকেশন। আচ্ছা, তারা কোথায় গিয়েছিল? তারা গিয়েছিল কক্সবাজারে। কি করতে? ভ্যাকেশনকে এনজয় করার জন্য। হ্যাঁ, ভ্যাকেশনটা ভালোভাবে উপভোগ করার জন্য। উদ্দেশ্য বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। তাহলে কি হবে বলো তো? তাহলে এখানে আমরা বলবো আনসারটা কি হবে? টু এনজয়। বলো কি হবে? টু এনজয়। এই দেখো দ্য হ্যাবিটস ফর্ম ইন দ্য আর্লি লাইফ ইনফ্লুয়েন্স দ্য লেটার পার্ট অফ লাইফ। তাহলে দেখো তো এখানে হ্যাবিটস, যে অভ্যাসগুলো তৈরি হয়, কার দ্বারা তৈরি হয়? আমার তোমার দ্বারা। তার মানে আমরা অভ্যাস তৈরি করলে তৈরি হবে। তাহলে এখানে ফর্ম এর জায়গায় বলো কি হবে? ফর্মড হবে। বলো কি হবে? ফর্ম। কেন? কারণ এখানে আমরা বুঝাইছিলাম যে ভাইয়া যদি প্যাসিভ হয় V3 হবে, অ্যাক্টিভ হলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি আমরা উদ্দেশ্য বুঝাই তাহলে কি হবে? 2 প্লাস ভার্ব বেস ফর্ম হবে। তাহলে এখান থেকে তুমি বলো তো শুধুমাত্র কি রাইট ফর্মস অফ ভার্ব কারেক্ট করা শিখলা? না। তাহলে কি শিখলা? শিখলা হচ্ছে এই জিনিসটা, এই জায়গাটা শিখবা, সেটা হচ্ছে এইরকম যে আসলে রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে আমরা একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আনতে পারবো। এই ফাইনাইট ভার্বের পরে, এই ফাইনাইট ভার্বের পরে যদি নন ফাইনাইট ভার্ব আনতে চাই তাহলে এই স্ট্রাকচারকে ফলো করে কখনো আমরা আনবো ভার্বের সাথে আইএনজি, কখনো আনবো 2 প্লাস ভার্বের বেস ফর্ম, কখনো আনবো কি আমরা V3। ওকে, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে যদি তুমি একটু বোর ফিল করো, যে আসলে সম্পূর্ণ ক্লাসটা দেখতে তোমার ইচ্ছা হয় না, তাহলে তুমি কি করবা? এই পর্যন্ত ক্লাসটা অ্যাটলিস্ট 2 বার করবা, অ্যাটলিস্ট 2 বার। দেখবা তোমার এই গ্রামারের শেখার যে জায়গাটা আছে সেটা চমৎকারভাবে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি তুমি তোমার আগ্রহের জায়গাটা অনেক বেশি থাকে যে না তুমি সম্পূর্ণ ক্লাসটা করতে পারবা, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কখনোই কি নিরাশ হবা না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে পুরো ক্লাসটা করলে তুমি আশা করবা তুমি এই এডটেকে এবং অফলাইন অনলাইনে যত টিচারের কাছে ক্লাস করছো রাইট ফর্ম ভার্ব সবচেয়ে বেস্ট ক্লাসটা আজকে করতে যাচ্ছ। ঠিক আছে? ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি দেখো এখন এখানে আসো, তাহলে এখন যদি আমি বলি সেটা হচ্ছে নাম্বার 9। সেটা কি বলো? কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই কন্ডিশনাল জিনিসটা দিয়ে কি বোঝায়?
এই কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত। কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় কাকে? বলো শর্তযুক্ত বাক্যকে। বলো কাকে বলা হয়? শর্তযুক্ত বাক্য। এখন শর্তযুক্ত বাক্য মানে কি? দেখবা আমরা প্রায়ই আমাদের বাপ মাকে শর্ত দেই, যদি তুমি আজকে আমাকে 100 টাকা দাও আমি স্কুলে বা কলেজে যাব, যদি না দাও আমি আজকে স্কুলে যাব না। যদি আমাকে 1 ঘন্টা মোবাইল চালাইতে দাও তাহলে আমি আজকে পড়তে বসবো, না হলে পড়বো না। আমাকে খেলতে দিলে আমি দোকানে যাব, আমাকে খেলতে না দিলে দোকানে যাব না। এই যে দেখো ব্যাপারগুলি, আমি একটা কন্ডিশন দিয়ে আরেকটা কন্ডিশনকে আদায় করতেছি, ঠিক আছে? এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখানে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আসলে আমি বিস্তারিত আলোচনা করতেছি না, জাস্ট আমি স্ট্রাকচারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। কারণ কন্ডিশনাল সেন্টেন্সটা তোমার একটু ডিপলি শেখা লাগবে, আলাদাভাবে শেখা লাগবে, ঠিক আছে? এখানে শুধু জাস্ট আমি স্ট্রাকচারকে নিয়ে আলোচনা করতেছি। সেটা কি দেখো, ফার্স্ট কন্ডিশনাল কি বলা হয়? যে ইফ যুক্ত যে ক্লজটা আছে সেখানে যদি প্রেজেন্ট টেন্স না, আসলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটই আমরা বলি সাধারণত, ইনডেফিনিট হ্যাঁ ফিনিট যদি হয় তাহলে আমরা কি মনে রাখবো? দেখো যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় অথবা সিম্পল প্রেজেন্ট হয় তাহলে ওই পার দুইটা জায়গা থাকে, সেই পারে হবে কি বলো? শ্যাল উইল ভার্বের বেস ফর্ম। বলো কি হবে? শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে তুমি কি মনে রাখবা? তুমি মনে রাখবা ইফ এর পর যদি, আমি একটু আগে বলছিলাম, যদি V1 হয় তাহলে ওই পার হবে কি বলো? ওই পার হবে আমাদের, ওই পার হবে দেখো ক্যান অথবা উইল অথবা মে, এরপর আমরা কি দিব বলো? ভার্বের বেস ফর্ম দিব, ঠিক আছে? তাহলে এই পারে যদি V1 হয় এই পারে দিব এটা, ওকে? আচ্ছা, আর ইফ এর পর যদি V2 হয় তার মানে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে কি দিব? কুড। ক্যানের জায়গায় দিব কুড, উইলের জায়গায় দিব উড, ঠিক আছে? মের জায়গায় কি দিব বলো? মাইট, ঠিক আছে? এরপরে বলো কি দিব? ভার্বের বেস ফর্ম। বলো কি দিব? ভার্বের বেস ফর্ম, ওকে? তাহলে এখানে কয়টা স্ট্রাকচার দেখলাম? দুইটা। দেখো এই পার যদি V1 হয় ওই পারে এটা, এবারে যদি V2 হয় ওই পারে কি হবে? এটা হবে, ঠিক আছে? এটা তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ? এই কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে জাস্ট আমি মনে রাখবো V1 হলে এটা, V2 হলে এটা, এভাবে একটু মুখস্থ করে নিব। এইভাবে যদি মুখস্থ করে নিই তাহলে এখানে তুমি অনায়াসে পারবা। দেখো ইফ ইউ হেল্প দ্য পোর, এই যে এখানে কি বলছে? V1 বলছে না? তাহলে V1 বললে আমরা কি বলছিলাম? এখানে কি হবে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে উইলের পরে কি হবে? রেসপেক্ট। তাহলে কি হবে? দে উইল রেসপেক্ট ইউ, ওকে? ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, এখানে কি আছে? V2। তাহলে ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক ইউ ড্যাশ গেট গুড মার্কস, তাহলে কি হবে? ইউ উড গেট গুড মার্কস। বলো কি হবে? ইউ উড গেট গুড মার্কস। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি বলছি বলো? আমরা বললাম যে এখানে যদি আমাদের ফার্স্ট কন্ডিশন তার মানে V1 হয় তাহলে ওই পারে হবে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি এখানে যদি হয় V2 হয় তাহলে ওই পারে কি হবে বলো? উড প্লাস ভার্বের বেস ফর্ম কি হয়ে যাবে, ঠিক আছে? এ হচ্ছে আমাদের কথা। একটু কষ্ট হচ্ছে বা কঠিন হচ্ছে থার্ড কন্ডিশনকে মনে রাখা। কেমনে? দেখো ইফ এর পরে যদি এই পারে যদি হ্যাড প্লাস V3 হয় তার মানে পাস্ট পারফেক্ট হয়। বলো পাস্ট পারফেক্ট হয়। এখানে আমি তোমাকে সাজেস্ট করব তিনটা আসলে দিয়ে শেখার দরকার নেই। যেমন ধরো উড, কুড, মাইট, এভাবে শেখার দরকার নেই। তুমি তো ওই প্রথম দুইটাতেই শিখে ফেলছো। উডোর জায়গায় কুডও দেওয়া যাবে, কুডের জায়গায় মাইটও দেওয়া যাবে, তার মানে তিনটা যে কোনো একটা দেওয়া যাবে। তাহলে ওই পার তুমি কি শিখবা জানো? ওই পারে শিখবা উড, উডের পরে হ্যাভ, উড হ্যাভ, তারপরে শিখবা কি? V3। বলো উড হ্যাভ V3। তাহলে উড হ্যাভ V3, হ্যাঁ? তাহলে তুমি বলতে পারো কুড হ্যাভ V3, তুমি বলতে পারো মাইট হ্যাভ V3, তুমি যে কোনো কিছু কি বলতে পারো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে ইফ ইউ হ্যাড বট, এই যে দেখো হ্যাড এর পরে V3 আছে কিনা বলো? হ্যাড এর পরে V3 আছে, তাহলে আছে। এখন দেখো তো এখানে তাহলে তুমি কি বলবা? ইউ উড হ্যাভ, বলো ইউ উড হ্যাভ গেইনড, বলো ইউ উড হ্যাভ গেইনড নলেজ। দেখছো? তাহলে বলো তো, দেখো এখানে আছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 থাকার কারণে তুমি এখানে ইজিলি বলতে পারো, ইউ ক্যান সে ইজিলি ইউ উড হ্যাভ গেইনড, ইউ উড হ্যাভ গেইনড। তাহলে আনসার কি হবে? উড হ্যাভ গেইনড। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমরা সাধারণত শিখলাম এখানে জাস্ট স্ট্রাকচার দিয়ে, আর কিচ্ছু না, নাথিং এলস। তাহলে প্রথম কন্ডিশনে শিখছি V1 হবে, সেকেন্ড কন্ডিশনে শিখছি V2 হবে, থার্ড কন্ডিশনে শিখছি হ্যাড প্লাস V3 হবে। ওই পারে কি হবে? কখন হবে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, কখন হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম, কখন হবে উড হ্যাভ V3। সহজ, একটু ভাইয়া একটু কষ্ট করলেই সহজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এরপর আমরা ওই যে বলছিলাম
ছয়টা ক্রাইটেরিয়ার মধ্যে টাইপ ভাগ করে করে দেখাবো। এখন প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। বলো প্রথম ক্রাইটেরিয়াটা আছে সেটা কি, বলো ভার্বের বেস ফর্ম। এখন এই যে ভার্বের বেস ফর্মটা দেখবো, সেই ভার্বের বেস ফর্মটা দেখবো। দেখো তোমাদের সাথে অলরেডি আলোচনা করা শেষ, মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা নিয়ে মনে হয় না আমার আর আলোচনা করার দরকার আছে। ঠিক আছে, তাহলে সানি ক্যান গো যা আছে তাই। টু ডু ভার্ব কে বলো তো? ডু, ডাজ, ডিড। বলো কি হয়? ডু, ডাজ, ডিড। এই ডু, ডাজ, ডিড এর পরে বলো কি হয়? ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমরা শিখবো যে ডিড নট যা আছে তাই। যদি বলতো ডাজ নট তাহলে কি যা আছে তাই। যদি বলতো ডু নট তাহলে কি যা আছে তাই। তাহলে মনে রাখবা ডাজ কার সাথে হয় সেটা তুমি মনে রাখবা। ডাজ হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তার সাথে হবে ডাজ। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য কোনো কিছু হয় এবং প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হবে ডু। আর যদি পাস্ট টেন্স হয় যে কোনো পার্সনের সাথে পাস্ট টেন্স হবে কি ডিড। এইভাবে তুমি মনে রাখবা। ঠিক আছে, এরপর আসো। এরপর এই জায়গাটা আমি শিখবো, সেটা হচ্ছে দেখো আমি আমার শিক্ষার্থীদের মধ্যে যখন অফলাইনে ক্লাস নেই তখন তো কোয়েশ্চেন ইন্টারেক্টিভ ক্লাস হয়, তখন অনেক বেশি। অনলাইন থেকে অফলাইনে অনেক বেশি ইন্টারেক্টিভ ক্লাস হয়। সেটা কিরকম দেখো, যদি আমি এইভাবে আস্ক করি তাদেরকে যে প্রেপোজিশন কি, অনেকে তো আছে প্রেপোজিশন কি এটাই তো জানে না। কি রে ভাই, তুই 9-এ পড়স, তুই 10-এ পড়স, হ্যাঁ তুই ইন্টারে পড়স, তুই প্রেপোজিশন কি এটা জানোস না, কেমনে হবে? অথচ তারাই কিন্তু ইংলিশে এ মাইনাস পি এ পে পাস করে আসছে। ও মাই গড। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আচ্ছা অনেকে আছে জানে। এরপর যখন বলি 20টা প্রেপোজিশনের নাম বল, 20টা প্রেপোজিশন, এটা কেমনে সম্ভব? ঠিক আছে, ও মাই গড। এখন তারা এই 20টা প্রিপোজিশন পারে না, কি একটা অবস্থা চিন্তা করছো? আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমি যে শুরুতে বলছিলাম শেখার আগ্রহ নেই, শুধু চাই শর্টকাট কেমনে কিছু করে ফেলবে, এই জিনিসটা তাদের মাথার ভিতরে এই পোকটা ঢুকে গেছে, শর্টকাট কেমনে শুধু করবে। আরে ভাই সবকিছু তো শর্টকাটে হয় না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে আমরা শিখবো, আমরা এখানে শিখতেছি ভার্বের বেস ফর্ম, বাট আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে প্রেপোজিশন। এই সকল প্রেপোজিশনের পরে হয় ভার্বের সাথে আইএনজি। বল কি হয়? বলো কি হয়? সকল প্রেপোজিশনের পরে বলো কি হয়? ভার্বের সাথে আইএনজি এক্সেপ্ট টু একটা প্রেপোজিশন যার পরে হয় ভার্বের বেস ফর্ম। আমরা একটু পরেই পড়বো আবার এটা, এই যে এটা কি একটু পরেই পড়বো। তাহলে কি বলছি বলো, সকল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় এক্সেপ্ট টু এর পরে হয় ভার্বের বেস ফর্ম। আমি স্টুডেন্টদেরকে যখন পড়াই তখন বলি কি জানো, তখন বলি এই যে আমি এই স্ট্রাকচারটা বললাম, যখন আমি প্র্যাকটিসে আসবো তখন এই স্ট্রাকচার দিয়ে মিনিমাম 2টা 3টা 4টা কমন পাবা। কয়টা? 2টা 3টা 4টা। কিন্তু আমি যখন ক্লাসে জিজ্ঞাসা করবো তখন কিন্তু তুমি বলতে পারবে না। এটা শুনে তো অবাক হয়ে যায়, কি বলেন ভাই এইটা পারবো না বলতে। আরে ভাই শেষে দেখা যায় এটাই হয়। তখন প্র্যাকটিসে আসি বলি যে হ্যাঁ ইন কি, ইনের পরে কি হবে, সবাই এমনি এমনি তাকায়, ইনের পরে কি হইব? ইন কি? হ্যাঁ ইন একটা প্রেপোজিশন পরে কি হবে? ভার্বের সাথে আইন যাবে। ফর কি একটা প্রেপোজিশন পরে কি হবে? ভার্বের সাথে আইন যাবে। এই জিনিসটা তারা মনে রাখতে পারে। আসলে পড়লে এমন ভাবে পড়বা, যতটুকু সময় পড়বা ততটুকুই যেন তুমি কাজে লাগাইতে পারো। হ্যাঁ, যে পরবর্তীতে এই পড়াটা যেন আমার কাজে লাগে ওইভাবেই পড়ো। এবার এক লাইন পড়ো, ওইভাবেই পড়ার চেষ্টা করো। এত বেশি পড়ে তো আসলে কোনো লাভ নেই যদি আমি মনেই না রাখতে পারি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, তো দেখো টু এর পরে বলো কি হবে? ভার্বের বেস ফর্ম হবে এই যে টু, এই যে বাই যা আছে তাই। ওকে, এখানে আবার একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা অনেক বেশি প্রয়োজন তোমার জানা, কারণ এক্সেপশন থেকে অনেক বেশি কোয়েশ্চেন আছে। সেটা কি দেখো, অনেকগুলি ফ্রেজ আছে। ফ্রেজ সেই কিছু কিছু আছে প্রেপোজিশনাল ফ্রেজ, কিছু কিছু আছে শুধু ফ্রেজ। আচ্ছা ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলির পরে দেখা যায় মাঝে মাঝে টু থাকে, কিন্তু তাদের পরে আবার ভার্বের বেস ফর্ম হয় না। তাহলে কি হয়? হয় এই যে দেখো ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হয়? ভার্বের সাথে আইএনজি। দেখো তার মধ্যে অন্যতম স্টার মার্ক দেওয়া আছে 2টা, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই 2টা শব্দ সবচেয়ে বেশি পরীক্ষার হলে আসে। এই লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু এগুলি থাকলে বলো কি হবে? ভার্বের সাথে আইএনজি। এছাড়া অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, কনফেস টু থাকলেও ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, একটু বোকা মানুষরা, বোকা বোকা, হ্যাঁ আচ্ছা বোকা মানুষরা যদি গট আসে তাহলে বলে ভাইয়া এখানে তো গট দিয়ে আপনি দিছেন পরীক্ষায়, গট ইউজ টু দিছেন, এখানে তো লেখা ছিল না, কেন ভার্বের সাথে আইএনজি হবে? বুঝছো কথা? কেন বোকা বলছি? কারণ V1 হচ্ছে গেট, এর সাথে কখনো তো গেটস তো থাকতে পারে সাবজেক্ট অনুযায়ী,
কখনো গটও থাকতে পারে পাস্ট টেন্স অনুযায়ী। আচ্ছা যাই থাকবে, এরপর যদি টু থাকে তাহলে কি হবে বলো তো? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখো এই যে গেট ইউজ টু, দেখছো এই যে টু এর পরে বলো কি হবে? ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এখন দেখো বি মানে কি বলো তো? বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলির পরে যদি ইউজ টু থাকে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে দেখো ইউজ টু সিঙ্গেল কিন্তু একটা মডাল ভার্ব, তার মানে এটা একটা মডাল ভার্ব, এটাকে বলা হয় সেমি মডাল ভার্ব। এই মডাল ভার্ব যদি হয়, একটু আগে আমি তোমাদেরকে বলছি মডাল ভার্বের পরে বলো কি হবে? ভিভি। তার মানে তোমাকে বুঝতে হবে, তুমি ইউজ টু দেখলে ঝাপায় পড়বে না কিন্তু, হ্যাঁ, পড়া যাবে না। তাহলে ইউজ টু দেখলে ঝাপায় পড়া যাবে না, ইউজ টু দেখার পরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি ইউজ টুর আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে তাহলে তারপরে দিবা ভার্বের সাথে আইএনজি। আর যদি ইউজ টুর আগে এইরকম কোনো শব্দকে খুঁজে না পাও তাহলে কি হবে? ভিভি। আবার ইউজ টুর আগে যদি গেট অথবা গট শব্দকে পাও তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। সেটাও কি তোমাকে মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমি কি বলছি বলো তো দেখি। আমি বলছি টু একটা প্রেপোজিশন যাদের পরে হয় ভিভি। এই টু ব্যতীত যদি, হ্যাঁ, আমাদের এই টু লাস্টে থাকবে কিন্তু তার পূর্বে কিছু নির্দিষ্ট ফ্রেজ আছে, সেই নির্দিষ্ট ফ্রেজের মধ্যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, কনফেস টু, এগুলি থাকে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আর আমি কি বলছি? ইউজ টু কে একটা মডাল, ইউজ টু একটা মডাল। আরেকটা এক্সেপশন শুনতে চাও? আরে এক্সেপশন দিয়ে তো বাড়িঘর ভরে গেল। ঠিক আছে, ব্যাপারটা কি দেখো, হ্যাঁ, আরেকটা এক্সেপশন বলতেছি, সেটা কি দেখো, ইন অর্ডার টু। বলো আরেকটা এক্সেপশন কি? ইন অর্ডার টু। এর শেষেও কিন্তু টু আছে। বলো এর শেষেও কি আছে? টু আছে। আচ্ছা তুমি মনে রাখবা এর শেষে যে টু আছে, তাহলে এই টু এর পরে আবার কি হয় বলো? ভার্বের বেস ফর্ম হয়। আর কি মজা! এইভাবে আসলে শিখতে হয়, একটার সাথে আরেকটা রিলেট করে, একটার সাথে আরেকটা রিলেট করে শিখতে হয়। তাহলে ইন অর্ডার টু থাকলে বলো কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। বলো কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি বলছি বলো? আমরা বলতেছিলাম যে দেখো তাহলে ইন অর্ডার টু এর পরেও কিন্তু টু আছে, তাহলে তারপরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এটা ঝটপট তুমি করে ফেলতে পারবা। শি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডের জায়গায় বলো কি হবে? স্পেন্ডিং। বলো কি হবে? স্পেন্ডিং টাইম উইথ হিম। স্পেন্ডিং টাইম উইথ হিম। ওকে, আচ্ছা এরপর আমরা দেখবো উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হবে। আচ্ছা পাস্ট টেন্স বলতে পাস্ট ইনডিফিনিট হবে, তার মানে এখানে আমরা বুঝবো ভি2 হবে। এটা কেমনে মনে রাখবো? সেটা হচ্ছে এখানে দুইটাই স্ট্রাকচার হয়, দুইটাই স্ট্রাকচার আছে। ঠিক আছে, আমি বলি যে তিনটা আছে, জাস্ট তিনটা পড়াই না, আমরা দুইটা পড়াই। সেটা কিরকম দেখো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম এরপর যদি টু থাকে তাহলে টু এর পরে হবে ভার্বের বেস ফর্ম প্লাস হবে আদার্স। খেয়াল করো কথা, হ্যাঁ। আর যদি এখানে ইট ইজ টাইম এর পর যদি সাবজেক্ট থাকলে হয় ভি2 প্লাস আদার্স। বলো সাবজেক্ট থাকলে কি হয়? ভি2 প্লাস আদার্স। তাহলে আমরা এখানে কি বললাম বলো তো দেখি। এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে দেখো, যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভি2 হবে। আর যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে টু কখনো থাকবে, নাও থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এরপরে যদি সাবজেক্ট না থাকে তখন আমরা এটা বসাই দেবো। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি সেটা হচ্ছে এরকম, ইট ইজ টাইম, দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, যাই বলি না কেন, ইট ইজ টাইম ড্যাশ কিল ইউ। তাহলে বলতেছি এটাই সময় তোমাকে মেরে ফেলার। এখন বলো তো তাহলে কি হবে? তখন তুমি কি বলবা? টু কিল। বলো কি বলবা? টু কিল। তাহলে ইট ইজ টাইম টু কিল ইউ। ওকে, তাহলে দেখো আই উইশ আই উইন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে এখানে উইনের জায়গায় বলো কি হবে? ওন। কেন? শব্দ আছে কি বলো? আই উইশ। বলো কি আছে? আই উইশ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ইট ইজ হাই টাইম। দেখো এই যে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসেবে কি বসছে? একটা প্রোনাউন বসছে। তাহলে এখানে চেঞ্জের জায়গায় কি হয়ে যাবে? চেঞ্জড হয়ে যাবে। বলো চেঞ্জের জায়গায় কি হয়ে যাবে? চেঞ্জড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো। এরপর অ্যাজ ইফ, অ্যাজ দো। বলো অ্যাজ ইফ, অ্যাজ দো। এখন দেখো তো ভাইয়া, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এই জায়গাগুলি যদি থাকে এখানে দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। যদি ভি1 হয়, তার মানে এই পাশে যদি ভি1 হয়, তুমি মনে রাখবা এই পাশে যদি ভি1 হয়
তাহলে ওই পাশে হবে V2, বলো ওই পাশে কি হবে V2, তাহলে এই যে পাস্ট সিম্পল বলছে না, তাহলে এই পাশে বলো কি হবে V2 হবে V2, ঠিক আছে মনে রাখবা। তাহলে মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স শব্দ থাকবে, এই পাশে যদি V1 থাকে ওই পাশে হবে V2। আচ্ছা, এরপর আসো, যদি এই পাশে যদি V2 থাকে, এই পাশে যদি V2 থাকে, তাহলে ওই পাশে কি হবে, এই পাশে হবে হ্যাড প্লাস V3, বলো হ্যাড প্লাস V3, ঠিক আছে এটা তুমি মনে রাখবা। হ্যাঁ, তাহলে বলো কি বলছি ভাইয়া, এই পাশে যদি V1 থাকে ওই পাশে V2, এই পাশে যদি V2 থাকে ওই পাশে হবে হ্যাড প্লাস V3, এভাবে তুমি মনে রাখবা, ঠিক আছে। এখন দেখো হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলতেছে অ্যাজ ইফ, জানো হি ড্যাশ বি দ্য লিডার, তাহলে কি হবে হি এখানে ওয়াজ দ্য লিডার নাকি ওয়ার দ্য লিডার, কোনটা হবে বলো তো দেখি কোনটা হবে। আচ্ছা, সাধারণত কি হয়, সাধারণত হয় হি এর পরে ওয়াজ হয়, বলো হি এর পরে কি হয়, ওয়াজ হয় সাধারণত, কিন্তু বলতেছে হ্যাঁ, কারণ সব জায়গাতে এটা হয়, এই জন্য আমরা এটাকে বলতেছি সাধারণত, ইউজুয়ালি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে ওয়াজকে কারেক্ট করা যাবে না, কেন? কারণ হচ্ছে এই জায়গায় অ্যাজ ইফ দ্বারা বোঝানো হয় একটা কাল্পনিক বাক্য। কাল্পনিক মানে সাধারণত আমরা দেখবা, আমরা সাধারণত এইভাবে বলে থাকি যে মাঝে মাঝে বন্ধুদের বলি, এই তুই পাগলের মতো কথা বলতেছিস কেন? আচ্ছা, ও কি পাগল নাকি তুমি ওরে পাগলের মতো বলছো? ও কি রিয়েলি পাগল? না তো, রিয়েল তো পাগল না। তাহলে এবার এটার যদি আমি ইংরেজিতে বলি, শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়ার এ ব্যাট, সে কথা বলতেছে এমন ভাবে যেন সে হচ্ছে একটা পাগল, কিন্তু সে কি আসলে রিয়েল পাগল না। তাইলে তুমি যদি বলো শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়াজ এ ম্যাড, তাহলে কিন্তু হয়ে যাবে কি সে আসলে পাগল ছিল, সে কথা বলতেছে এমন ভাবে যেন সে পাগল ছিল। কথা কি বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বললাম যে ভাইয়া এখানে তাহলে কি হবে, ওয়ার হবে, তাহলে কি হবে ওয়ার, কারণ এই ওয়ার দ্বারা বোঝাচ্ছে এটা একটা কাল্পনিক বাক্য, এটা কোনো রিয়েল বাক্য না। ওকে, তাহলে এখানে স্পিক্স, এই যে V1 আছে, V1 আছে, তাহলে এখানে কি হবে V2 হবে। লাথাম প্লেড, এখানে দেখো V2 আছে, তাহলে অ্যাজ দো এই ছয়ের জায়গায় বলো কি হবে, আমাদের হবে হ্যাড সিন, বলো কি হবে হ্যাড সিন দা বল ভেরি ক্লিয়ারলি। ওকে, একটু আগে আমরা বলছিলাম যে ভার্বের সাথে আইএনজি আসলে একটা ফর্ম আসবে, তার নাম কি বলো, ভার্বের সাথে আইএনজি আসলে একটা ফর্ম আসবে, তার নাম হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে বলো কি আসবে, ভার্বের সাথে আইএনজি আসবে। তাহলে আমরা কি শিখছি বলো তো দেখি, আমরা শিখছি যত প্রেপোজিশন আছে সকল প্রেপোজিশনের পরে হবে ভি প্লাস আইএনজি, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এখন দেখো ফরের পরে বলো কি হবে, বাইং। আমরা শিখছি উইথ আ ভিউ টু একটা ফ্রেজ, তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে এখানে আমরা কি বলবো, বাইং বলে দিব, তাহলে কি হয়ে যাবে না, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা কিছু শব্দ শিখবো, তার মধ্যে ইম্পর্টেন্ট দুইটা শব্দ হচ্ছে স্টার্ট আর স্টপ, এই দুইটা শব্দ সবচেয়ে বেশি আসে। কিছু শব্দ শিখবো, এই শব্দগুলি থাকলে এই শব্দের পরে সাথে সাথে ইমিডিয়েট যখন আরেকটা ভার্ব আসবে তখন সেই ভার্বগুলি হবে ভার্বের সাথে আইএনজি। সেগুলি কি কি দেখো, উড ইউ মাইন্ড, শুধু মাইন্ড, তারপরে স্টপ, স্টার্ট, ওর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই শব্দগুলি যদি থাকে তাহলে তার সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। এখন দেখো তো উড ইউ মাইন্ড গিভ এর জায়গায় বলো কি হবে, গিভিং, বলো কি হবে গিভিং, তাহলে আমরা কি বলে দিব, আইএনজি বলে দিব, তাহলে কি বলবো গিভিং, ঠিক আছে। হি ক্যান নট হেল্প ডু দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে কি হবে বলো ডুইং দ্য অ্যাসাইনমেন্ট, বলো কি হবে ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে কেন বলছি এখানে ক্যান নট হেল্প আছে, এখানে কেন বলছি, কারণ কি আছে, উড ইউ মাইন্ড আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি বলো, এই শব্দগুলির পরে বলো কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি কি বলো, স্টার্ট এবং স্টপ, বলো স্টার্ট এবং স্টপ। ওকে, এখানে আমরা এখানেও সেম দুইটা স্ট্রাকচার মুখস্থ করব। কেন, শুধুমাত্র রাইট ফর্মস অফ ভার্ব শিখতেছি বিষয়টা এরকম না। আমি কিন্তু বলছিলাম ফার্স্টে আজকে ক্লাসের মধ্যে যে রাইট ফর্মস অফ ভার্ব তুমি ভালো জানলে তুমি শুদ্ধভাবে যে কোনো জায়গাতে কথা বলতে পারবা, শুদ্ধভাবে গ্রামারের শুদ্ধতা অনুযায়ী, হ্যাঁ, যে তুমি লিখতে পারবা, রাইটিং ফর্মটা ভালো হবে, রিডিং ফর্ম ভালো হবে, ঠিক আছে। শুধুমাত্র এই জন্য আমরা শিখবো আই স আ টাইগার হবে, ধরো টাইগারই লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই ওয়াইল এর পরে যদি ওয়াইল এর পর যদি কোনো সরাসরি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, বলো ভার্বের সাথে আইএনজি হবে। আর ওয়াইল এর পরে যদি একটা সাবজেক্ট আসে তাহলে কি হবে, সাবজেক্ট আসলে হবে আমরা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কে কি বলি বলো, ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি,
বলো ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কি মনে রাখবো? দেখো আমরা মনে রাখবো হোয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আর হোয়াইল এর পরে যদি সাবজেক্ট আসে তাহলে সাবজেক্ট আসলে সাবজেক্টের পরে বলো কি হবে? ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। এখন দেখো হোয়াইল ওয়াক আছে, তাহলে ওয়াকের জায়গায় কি বলবো বলো? ওয়াকিং। বলো কি বলবা? ওয়াকিং। কেন? কারণ এখানে কোনো কি সাবজেক্ট নাই। তাহলে হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জু আই স আ টাইগার। এখন সেম বাক্য যদি আমি বলি, সেম বাক্য যদি বলি হোয়াইল উই ড্যাশ ওয়াক থ্রু দ্য জু আই স আ টাইগার, মানে উই স আ টাইগার। ঠিক আছে? আচ্ছা এটা বললাম। হ্যাঁ, তাহলে বলো তো তখন কি হবে? হোয়াইল উই ওয়াকিং হবে না, তখন কিন্তু বলতে হবে কি? হোয়াইল উই ওয়্যার ওয়াকিং। বলো হোয়াইল উই ওয়্যার ওয়াকিং থ্রু দ্য জু উই স আ টাইগার। কথা কি বুঝতে পারছো? তাহলে কি বললাম বলো তো দেখি? আমরা বললাম যে যদি হোয়াইলের পরে যদি আমরা যদি দেখি যে ভার্ব আসে সরাসরি, তাহলে ভার্বের সাথে আইএনজি। আর যদি হোয়াইলের পরে দেখি যে একটা সাবজেক্ট আসতেছে, সাবজেক্টের পরে কি হবে বলো? পাস্ট কন্টিনিউয়াস হবে, তার মানে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি কি হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের তথ্য। ওকে, তারপরে আসো এখানে আসো, সাবজেক্ট অবস্থানে যদি ভার্ব বসে সেটিকে আইএনজি যুক্ত করে জেরান করে দিতে হবে। তার মানে ওই যে আমরা বলছিলাম নন ফাইনাইট ভার্ব, মনে আছে? নন ফাইনাইট ভার্বের একটা ধরনের নাম ছিল কি? জেরান। এখন তোমাকে আমি শেয়ার করি, এই জেরান তাকেই বলবে যখন সেটা নাউনের কাজ করবে। বলো কার কাজ করবে? নাউন। আচ্ছা নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্ট পজিশনে বসে, অবজেক্ট পজিশনে বসে, সাধারণত এটাই হয়ে থাকে। আমরা নাউনের পজিশন জানতে চেষ্টা করবো, তাইলেই হয়ে যাবে। এখানে দেখো টিচ বলছে, টিচ ইজ আ নোবেল প্রফেশন, তাহলে কি হবে? টিচিং ইজ আ নোবেল প্রফেশন। এখানে যদি উদ্দেশ্য বোঝায়, বলো কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। এই যে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভও করতে পারবা, তার মানে তখন কি বলবো বলো? টু প্লাস ভার্বের বেস ফর্ম বলবা। তার মানে শুরুতে যদি থাকে তাহলে কখনো তুমি বলবা যে কি বলবো বলো? টু প্লাস ভার্বের বেস ফর্ম। কখনো বলবা যে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা এখন আসো টুইস্টটা কি দেখো? ওপেন দ্য ডোর প্রপারলি। এখন তুমি কি বলবা? টু ওপেন দ্য ডোর বলবা? বলার সুযোগ আছে। আচ্ছা তুমি কি বলবা? ওপেনিং দ্য ডোর প্রপারলি, এটা বলবা? এটাও কি বলার সুযোগ আছে? আচ্ছা তাহলে কেমনে হইল? একটু আগে আমরা বললাম যে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, আবার এখানেই যে বলতেছি ভার্বের সাথে আইএনজি হবে না। কি চমৎকার ব্যাপার! কেমনে হবে তাহলে? টু প্লাস ভার্বের বেস হবে, কেমনে হবে? তোমাকে মনে রাখতে হবে আমরা কি বলছি, একটা বাক্যের শুরুতে যদি বসে তাহলে এখানে তো ভার্ব আছে, তাহলে সাবজেক্ট পজিশনে বসছে, এটা কি সাবজেক্ট? এটা কি তোমার সাবজেক্ট? এটা কি তোমার সাবজেক্ট না? কেন না? বিকজ অফ দেখো এখানে কিন্তু ওপেনের পরে আর কোনো ভার্ব নাই। বলো ওপেনের পরে কোনো ভার্ব নাই, তাহলে কে এখানে সাবজেক্ট? আমরা মনে রাখবো ইম্পারেটিভ বাক্য একটা বলতে বাক্য আছে, সেখানে উজ্জ থাকে, উজ্জ মানে হচ্ছে লুকায়িত থাকে, তাকে বলা হয় ইউ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ওপেন হচ্ছে কি এখানে ভার্ব, তাহলে ওপেন যে ভার্ব তাহলে ভার্বের বেস ফর্মে বসবে, তার মানে যা আছে তাই হবে। তাহলে কি হবে? ওপেন দ্য ডোর প্রপারলি। ওকে, তাহলে আমরা কি শিখলাম বলো? আমরা শিখলাম যে যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, তো অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এইখানে কিন্তু ওপেন কিন্তু শব্দটা সাবজেক্ট পজিশনে বসেনি, এটা কি কোথায় বসে? ভার্ব পজিশনে, তার মানে তখন ইউ এর পরে ভার্বের বেস ফর্ম বসছে। বলো কি বসছে? ভার্বের বেস ফর্ম বসছে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা ফর্মে চলে আসলাম, সেই ফর্মের নাম কি বলো? পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে বলা হয় V3। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা কি দেখো এখানে আমরা বলতেছি টু হ্যাভ ভার্বের পরে V3 হয়। আচ্ছা টু হ্যাভ ভার্বের পরে V3 হয়। আচ্ছা টু হ্যাভ ভার্বের পরে যে V3 হয়, এখন তোমরা আমাকে বলো তো টু হ্যাভ ভার্ব কি? টু হ্যাভ ভার্ব হচ্ছে আমরা সেই ভার্বগুলিকে বলি যখন বলি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এইরকম। দেখো এখানে বলতেছে টিনা হ্যাড ইজ হিয়ার সিন্স 1995। আচ্ছা ইজ মানে কারে বুঝাইছে বলো তো? টু বি ভার্বে বুঝাইছে না? এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলির বুঝাইছে না? আচ্ছা হ্যাভ এজ হ্যাড এর পরে বসে V3, তাহলে এম ইজ আর ওয়াজ আর এর V3 কি বলো? বিন। তাহলে এখানে বলবে কি? বিন। দেখো খেয়াল করো, হ্যাড বিন। এখন আসো হি হ্যাজ হার মিল। আচ্ছা হ্যাজ বলছে, আচ্ছা হ্যাজ কোনটা? V1 হ্যাভ অথবা হ্যাজ বসে, কিন্তু এখন হ্যাজের পরে হয় V3, তাহলে এখানে কি বসবে? V3 বসবে, তাহলে কি বসবে? হ্যাড। এখন আমি যখন ক্লাসের মধ্যে এই বাক্যগুলিকে লিখাই তখন তারা মনে করে এটা তো ভুল,
কেমনে দেখো, আরেকটা মজার জিনিস দেখাই, সেটা কি দেখো। এখন আমি যদি বলি আই হ্যাভ হ্যাড মাই মিল, আই হ্যাড মাই মিল। ওকে, আমি যদি বলি আই হ্যাড মাই মিল, দেখছো। এখন ম্যাক্সিমাম মানুষ তো আসলে এই যে হ্যাডের দেখলে এটাই মনে করে যে তারা ভুল বাক্য। কি মনে করে বলো? ভুল বাক্য। আসলে কি এটা ভুল না? তা এটা তো ভুল না। কেন ভুল না বলো? একটা হ্যাড এখানে বসছে তোমার অক্সিলারি ভার্ব হিসাবে, বলো একটা হ্যাড বসছে কি হিসাবে? অক্সিলারি ভার্ব হিসাবে। আরেকটা হ্যাড বসছে কি হিসাবে বলো? আরেকটা হ্যাড বসছে মেইন ভার্ব হিসাবে, তার মানে মেইন ভার্ব। এখন তোমরা আমাকে বলো তো, তাহলে এই দুইটা বাক্যকে দিয়ে কোন টেন্স বোঝাচ্ছে? পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই যে হ্যাভ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে V3, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাভ এর পরে V3 হলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। এখানে হ্যাজ এর পরে V3 হয়েছে, তাহলে এটাও কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা শিখলাম প্রথম দুইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা শিখলাম হ্যাড পাশাপাশি বসতে পারে। কেন? কারণ একটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে কি? আমার মেইন। মনে থাকবে? রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো এরপর আসো। এরপর দেখো, মডালের পরে আমরা জানবো, মডালের পরে এই যে আমরা অলরেডি শিখছি B+V3 হয় প্যাসিভ হইলে, তোমাদেরকে অলরেডি শিখাইছি। দেখো তো একটু রিক্যাপ যাও। মডালের পরে যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের বেস ফর্ম, আর প্যাসিভ হলে B+V3। আচ্ছা, তারপর শিখাইছি মডালের পরে হ্যাভ হইলে, হ্যাভ যেখানে থাকবে সেখানে V3। তোমরা মনে রাখবা, হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে দেখবা, তারপরে যখন ভার্ব আসবে সেটা কি যাবে? V3 হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। এখন দেখো, দ্য রিডলস শুড বি সলভড, তাহলে তুমি বলবা সলভড। কেন বলবা? কারণ হচ্ছে প্যাসিভ ভয়েস হলে। তাহলে রিডলস মানে কি? ধাঁধা। এই ধাঁধাটা কি হয়েছে? শুড বি সলভ ইজিলি, তার মানে ধাঁধা সলভ করে কি? মানুষ। তাহলে মানুষ এখানে নাই, তার মানে কি হচ্ছে? শুড বি সলভ ইজিলি, খুব সহজভাবে কি এটা সলভ হচ্ছে। আচ্ছা, এখন এইখানে আমরা মেজরিটি পার্সন আমরা ভুল করে থাকি। ভুলটা কি আসলে? মডেলের পরে বি দেখলে V3 দেওয়া শুরু করে দিই, কিন্তু এখানে তো স্পেসিফিক করে আমরা দিছি। ভাই এরকম স্পেসিফিক করে মনে হয় না কেউ এভাবে তোমাদেরকে শেখায়, ঠিক আছে? স্পেসিফিক করে দিছি, সেটা কি? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে অ্যাক্টিভ হলে কি হয়? অ্যাক্টিভ হইলে এই মডেলের পরে বি হইলে তারপরে হয় ভার্বের সাথে ING। বলো কি হয়? ভার্বের সাথে ING যদি অ্যাক্টিভ হয়। যেমন এখানে দেখো হি শুড বি বলছে, বলো কি বলছে? হি শুড বি। আচ্ছা, সলভ আছে, তাহলে সলভের জায়গায় বলো কি হবে? তখন হয়ে যাবে কি? সলভিং। বলো কি হবে? সলভিং। কেন কেন কেন? কারণ এই সলভের কাজটা কে করতেছে? হি করতেছে। বলো কে করতেছে? হি করতেছে। দা রিডার্স। বলো দা রিডার্স। কথা কি বুঝতে পারছো? তারপর দেখো দে মাস্ট হ্যাভ অবে দ্যার প্যারেন্টস। আমি বলছিলাম হ্যাভ দেখলে আমরা V3 দিয়ে দেব, তাহলে কি দিব? অবেইড। বলো কি দিব? অবেইড। ওকে, তাহলে আমরা কি বলছি বলো? যে মডালের পরে যদি হ্যাভ থাকে তাহলে V3, মডালের পরে ভি থাকলেও V3, কিন্তু মনে রাখতে হবে সেটা কিসের ক্ষেত্রে? প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে বি এর পরে কি হবে বলো? ভার্বের সাথে ING কি হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত যারা ক্লাসটা করে ফেলছো তাদের জন্য অসংখ্য শুভকামনা থাকলো। তোমার এই গ্রামারের শেখার যে জগৎটা সেটা সুন্দর হোক, ঠিক আছে? এবং ভাইয়া তোমরা অবশ্যই কি করবা? তোমার বন্ধুদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে প্লিজ? হ্যাঁ, তাহলে এরপর আসো। এরপর দেখো এখানে 4টা শব্দ 5টা শব্দ আছে, বিং, হ্যাভিং, টু বি, গেট, বিকাম। তো আমি এভাবে পড়াই, হ্যাভিং, বিং, গেট, বিকাম, টু বি, হ্যাভিং, বিং, গেট, বিকাম, টু বি, হ্যাভিং, বিং, গেট, বিকাম, টু বি। এভাবে তুমি মুখস্থ করবা, ঠিক আছে? এইগুলির পরে বলো কি হবে? V3 হবে। তার মানে এই শব্দগুলি দেখলে এরপরে যখন আমরা ভার্ব আনবো তাহলে সেই ভার্বের কি হবে? V3 হবে। বলো কি হবে? V3 হবে, ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, টু বি, এই যে শব্দ টু বি আছে, তাহলে এডুকেট তো আর হবে না, তাহলে কি হবে? টু বি এডুকেটেড। ইজ টু বি, রেসপেক্ট হবে না, তাহলে কি হবে বলো? রেসপেক্টেড। বলো কি হবে? রেসপেক্টেড। তাহলে আমরা কি শিখলাম বলো? টু বি শব্দটা যদি থাকে তাহলে আমাদের কি আসবে? V3 আসবে। তাহলে কি হলো বলো? টু বি এডুকেটেড ইজ টু বি রেসপেক্টেড। এখানে দেখো গেট শব্দ আছে, হ্যাঁ আমরা বলি না, দেখবা ব্লগ যখন শোনো তখন বলে এরকম বলে, লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস, লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। হ্যাঁ, দেরি না করে চলো লেটস গেট স্টার্টেড, এরকম বলে, ঠিক আছে? এই যে দেখো এটারই তুমি একটা গ্রামার শিখে ফেললা। সেটা কি? দেখো দেখো গেট শব্দটা যদি থাকে তাহলে কি হবে? V3 হবে। তাহলে কি হবে? স্টার্টেড।
বলো স্টার্টেড। তাহলে লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। ওকে, স্টার্টেড দ্য টাস্ক। ওকে, তাহলে দেখো আই বিকেম হ্যাপি হ্যাভিং কমপ্লিট, তাহলে কি হবে বলো কমপ্লিটেড হয়ে যাবে। কেন কমপ্লিটেড? বিকজ অফ এখানে কি শব্দ আছে বলো হ্যাভিং শব্দটা আছে। ওকে, তাহলে এরপর আসো, এখানে আমি বলি সাধারণত দেখো আমি কিন্তু শুরুতেই ক্লাসে শুরুতে বলছিলাম ভরপুর টিপস এন্ড টেকনিক্স থাকবে, ঠিক আছে? সেটা কি দেখো এখানে তার মধ্যে একটা টেকনিক কি দেখো, এই বিফোর আর আফটার আমরা সাধারণত কোথায় ব্যবহার করি জানো? এই বিফোর আর আফটার ব্যবহার করে থাকি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে। এখন পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত যেটা হয় সেটা হচ্ছে একা বসে না, একা বসে না। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের আগে পরে আরেকটা ঘটনা থাকে, সেই ঘটনার মধ্যে আবার থাকে পাস্ট ইনডিফিনিট। বলো কি থাকে পাস্ট ইনডিফিনিট। তার মানে এখানে দুইটা টেন্স একসাথে হয়, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমি কি বললাম বলো, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, এখন তুমি কেমনে মনে রাখবা দেখো, আমি খুব সহজভাবে এগুলি মনে রাখাই। সেগুলি কি দেখো, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফোর। বলো একটা আফটার আর একটা হচ্ছে বিফোর। আচ্ছা তুমি বলো তো, তুমি এগুলির মিনিং জানো কিনা? প্রথম কথা হচ্ছে এটা, তুমি এটার মিনিং জানো কিনা? এটা মানে কি বলো পরে, আর এটা মানে হচ্ছে পূর্বে বা আগে, পূর্বে অথবা আগে, যে যেটা বলো বলতে পারো। আচ্ছা, এখন তুমি লক্ষ্য করো এই যে বিফোর বলছি, এখন তুমি মিনিং এর সাথে মিলাও। আমি ফার্স্টে বলছিলাম বিফোর আর আফটার ব্যবহার করা হয়, এই যে ইউজেসটা আমি বলি না কিন্তু সবসময়, আমি বলছি এই ইউজেসটা করা হয় সাধারণত কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্টের। তার মানে মিনিং এর সাথে মিলিয়ে তুমি কি করবা? পাস্ট পারফেক্টে বসিয়ে দাও। বলো মিনিং এর সাথে মিলিয়ে তুমি কি করবা? পাস্ট পারফেক্টে বসিয়ে দাও। তাহলে পাস্ট পারফেক্ট যদি বসাও তাহলে আফটারের পরে বলো কি হবে? পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে কি হবে বলো? পাস্ট পারফেক্ট। বলো কি হবে? পাস্ট পারফেক্ট। কথা কি বুঝতে পারছো? তাহলে কি বলছি বলো, এখানেও হবে পাস্ট পারফেক্ট, এখানেও হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে এই যে জায়গাটা খালি, এই যে জায়গাটা খালি, এখানে তাহলে কি হবে বলো? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি হবে বলো? পাস্ট ইনডিফিনিট। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি বলছি বলো, আমরা বলতেছিলাম যে একটা জায়গায় যদি পাস্ট পারফেক্ট হয় আর একটা জায়গায় পাস্ট ইনফিনিট, তাহলে এটা মুখস্থ করা সহজ না। তাহলে আমার কি আর শেখার দরকার আছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পর রোগী মারা গেলে এভাবে শেখার দরকার আছে? নাই। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি দেখো, তাহলে এখন দেখো তো ভাইয়া, এখানে আছে আফটার, আফটার এখানে কি আছে বলো? আফটার। তাহলে আফটারের পর বলো কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট হলে দ্য রেইন হ্যাড স্টপড। বলো কি হবে? দ্য রেইন হ্যাড স্টপড। ওকে, এখানে তুমি লক্ষ্য করে এই যে আফটারের পূর্বে দেখো কি আছে? ভি2 আছে কিনা? ভি2 আছে। তারপরে আবার দেখো এই যে বিফোর, বিফোরের পরে দেখো কি আছে? ভি2 আছে। আর বিফোরের পূর্বে বলো কি হবে? আমাদের এখানে এটা ভুল আসছে, তাহলে কি হবে? হ্যাড। হ্যাঁ, এই যে হ্যাড প্লাস ভি3, তাহলে এখানেও কি হবে? হ্যাড। তাহলে আই হ্যাড হ্যাড মাই মিল। বলো আই হ্যাড হ্যাড মাই মিল বিফোর ইউ কাম। ঠিক আছে, এই হলো আমাদের ব্যাপার। তাহলে বলো তো বিফোর এন্ড আফটারের ব্যাপারটা তুমি বুঝছো কিনা বলো? ঠিক আছে, আমার মনে হয় না তোমার এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা। ঠিক আছে, আচ্ছা এরপর আসো। এরপর এরপর আমরা যেটা শিখবো সেটা না শিখলেই না, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম সিম্পল থিংস। যে রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে এই সিম্পল থিংসটা জানা থাকা লাগবে। তার মানে আমরা কিন্তু অলরেডি রাইট ফর্ম অফ ভার্বের যে যা জানা দরকার সব জেনে ফেলছি। এখন আমরা জানবো যেটা না জানলেই না, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ছোট্ট একটা জায়গা। সেটা কি? আমি সবসময় বলি ক্লাসে আমার স্টুডেন্টসদেরকে, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স আ সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট অলওয়েজ টেক্স আ প্লুরাল ভার্ব। তার মানে সিঙ্গুলার সাবজেক্ট নেয় সিঙ্গুলার ভার্বকে, প্লুরাল সাবজেক্ট নেয় প্লুরাল ভার্বকে। এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। সেটা কি দেখো, আমাদের স্টুডেন্টের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যখন গো এর সাথে ইয়েস হয় তখন তারা এটাকে ভাবে প্লুরাল, কিন্তু এটা প্লুরাল না। তার মানে তোমার ব্রেনে ঢুকে গেছে যে অ্যাজ বা ইয়েস যেখানেই দেখবো সেটাকে প্লুরাল ভাববো, কিন্তু মনে রাখতে হবে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হইলে সেটা সিঙ্গুলার হয়, আর ভার্বের যে মূল ফর্মটা আছে সেটাকে বলা হয় প্লুরাল ফর্ম। তার মানে ভার্বের ক্ষেত্রে কিন্তু উল্টা, রিভার্স। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সিঙ্গুলার, এটাকে বলা হচ্ছে সিঙ্গুলার, আর এই যে গো শব্দটা এটাকে বলা হচ্ছে প্লুরাল। এটাকে কি বলা হচ্ছে? প্লুরাল।
তাহলে এখানে আমরা মনে রাখবো গো শব্দটা এখানে সিঙ্গুলার না, এটা কি প্লুরাল, আর গো শব্দ কি এখানে সিঙ্গুলার। ওকে, আর নাউনের সাথে যদি আমি এস বাই এস যুক্ত করি তখন সেটাকে আমরা বলবো সেটাকে একটা প্লুরাল, সেটা কি প্লুরাল। যেমন ধর পেন, পেন্স, ঠিক আছে, পেন্সিল, পেন্সিলস, ঠিক আছে, এরকম ভাবে যখন যুক্ত করবো তখন সেটাকে আমরা বলবো প্লুরাল। এইবার আমি মনে রাখবো। এখন সিঙ্গুলার সাবজেক্ট তুমি জানো, সিঙ্গুলার সাবজেক্ট তুমি জানো সেটা কি কি বলো, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত তাহলে আমরা কি বলছি বলো, থার্ড পারসন হইলে থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি হবে বলো, ভার্বের সাথে এস বাই এস, ভার্বের সাথে এস ই এস এগুলি হবে, বলো এস ই এস এগুলি হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য কিছু হয়, অন্য কিছু, তাহলে কিন্তু আমাদের এস বাই এস হবে না, বুঝছো কথা। তাহলে সবসময় কি হবে, তখন প্লুরাল হবে। যেমন আই গো, দে গো, উই গো, ইউ গো, এভাবে আমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো এটাই বলতেছিল সিঙ্গুলার সাবজেক্টের পাশে সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে শি এরপরে কি বসবে, ইজ। তারপর কাটিং ট্রিজ এরপরে কি বসবে বলো, কাটিং ট্রিজ পরে কি বলবে, ইজ এ হার্মফুল অ্যাক্ট। ওকে, প্লুরাল সাবজেক্টের পাশে প্লুরাল ভার্ব, তাহলে দে এর সাথে বলো কি হবে, আর, দে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। এখন তোমার যে জায়গাটা আমি বলবো তোমার একদম সহজ করে দিই, তুমি চাইলে এখানে স্ক্রিনশট রেখে দিতে পারো। এই জায়গাটা আসলে আমি বলবো যে ক্লাসে যখন তোমার গ্রামার শেখার জগৎটা শুরু হইলো তখন থেকে তুমি এক্সপার্ট হওয়ার কথা, কিন্তু দুঃখের বা পরিতাপের বিষয় হচ্ছে যে 9-10 পড়ুয়া, ইন্টারে পড়ুয়া শিক্ষার্থীরাও ঠিকঠাক এই জায়গাটা পারে না। কি একটা হতাশাজনক একটা ব্যাপার। কিন্তু তারা স্বপ্ন দেখে ইউরোপে যে খুব সুন্দর লাইফ স্টাইল লিড করবে, কেমনে সম্ভব, পসিবল না। ওকে, আচ্ছা এখন আসো তাহলে দেখো এই যে সিঙ্গুলার প্লুরাল, এই দেখো আই একটা সিঙ্গুলার, উই প্লুরাল, কারণ এটি ফার্স্ট পারসন। হি সি দে এগুলি থার্ড পারসন, ইট থার্ড পারসন, এটা দে, ঠিক আছে, ক্যাপ ক্যাপস, মাউস মাইস। ওকে, এখানে বলছে এই যে আয়ের সাথে তাহলে কি হবে, ইজ, এইগুলির সাথে কি হবে, ওয়াজ, এর সাথে কি হবে, হ্যাজ, এর সাথে ডাজ, এর সাথে ইজ। তার মানে এইদের কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকে হবে, তাহলে এখানে আমরা বুঝাবো এটা। আবার দেখো উই এর সাথে কি হবে, আর, দের সাথে ওয়াইল, দের সাথে হ্যাভ, ক্যাপসের সাথে ডু, মাইসের সাথে ইট। তার মানে এগুলি প্লুরাল, তাহলে এগুলো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে সবাই সিঙ্গুলার যাবে, প্লুরালের সাথে সবাই প্লুরাল যাবে। এক্সেপশন মনে রাখবা, আয়ের সাথে শুধুমাত্র এম হয় এবং হ্যাভ হয়, এটা হচ্ছে এক্সেপশন। আই হচ্ছে একটা এক্সেপশন, ঠিক আছে। ইউ বেসিক্যালি আর হয়, হ্যাভ হয়, ওয়ার হয়, কারণ ইউকে গ্রামাটিক্যালি প্লুরাল ধরা হয়। এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি যখন ইউ বলবা তখন তুমিও বোঝায় তোমরাও বোঝায়, তুমি বা তোমরা যাই বলুক না কেন এখানে সবসময় এটাকে গ্রামাটিক্যালি প্লুরাল ধরে। তুমি কিন্তু কখনো বলতে পারবে না তুমি মানে একজন, এ হচ্ছে সিঙ্গুলার, এটা বলা যাবে না। আর আই হচ্ছে কি এক্সেপশন, ঠিক আছে, আয়ের সাথে কি হয়, হ্যাভ হয়। এখন আয়ের সাথে ইজ হয় এই কথা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। লাস্ট টিপস, আই যখন লেটার হয় তখন আয়ের সাথে ইজ হয়। কেমনে, আই ইজ দ্য 9th লেটার। তুমি কি বলবা আই এম দ্য 9th লেটার, বলা যাবে, যাবে না। আল্লাহ হাফেজ, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কি করবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং তোমরা এই ক্লাসটা একবার না করো, 2বার করো, 3বার করো। আমি আশা করবো এই ক্লাসটা করার মাধ্যমে তোমার আর কখনোই রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আর কোনো কনফিউজিং জায়গা থাকবে না ইনশাআল্লাহ। এটা একটা বেস্ট ক্লাস তোমার কাছে যদি মনে হয় তাহলে অবশ্যই তুমি কমেন্টস করবা এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবা, তারাও যেন এই ক্লাসটা দেখে শিখতে পারে। শেখার জগতে কখনোই কৃপণতা করতে নেই, ঠিক আছে। তারা